বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা শুরু করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোমের কাজগুলো নিয়ে। ঠিক আছে। আচ্ছা, হোমের মধ্যে কি কি বিষয় আছে বলেন তো? সাবমেনুর মধ্যে আছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং। ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের মধ্যে কি কি বিষয় আছে? কপি, কাট, পেস্ট। কপি, কাট, পেস্ট। না, কপি মানে কি? কপি মানে কি বলেন তো? হুবহু আরেকটা হওয়া। হুবহু আরেকটা হওয়াকে কপি বলে। আর কাট কি বোঝায়? কাট কাকে? সরাসরি এটা তুলে ফেলা, এখান থেকে কেটে ফেলা। আর পেস্ট মানে কি বলেন? মনে করেন কপি করলাম, হুবহু জিনিসটা অন্য জায়গায় যেখানে বসবে। মনে করেন কাট করলাম, কাট করার পর ওই জিনিসটা যে জায়গায় বসবে ওইটাকে বলা হয় কি? পেস্ট করা। ঠিক আছে। আমরা কপি, কাট, পেস্ট কয়ভাবে দেখতে দেখতে পাই? তিনভাবে দেখতে পাই। কয়ভাবে দেখতে পাই? ফারজানা, আপনি কয়ভাবে দেখতে পাইছিলেন? দুইভাবে দেখতে পাইছিলেন। হামিদা, আপনি একভাবে। কপি, কাট, পেস্ট আমরা কয়ভাবে কয়ভাবে দেখছি এখানে? দুইভাবে দেখছি। দুইভাবে দেখছেন? হ্যাঁ, কয়ভাবে দেখছেন বলেন? হ্যাঁ, আচ্ছা, দেখেন আমরা এটাকে সিলেক্ট করলাম, এখানে কপিতে ক্লিক করলাম, কপি হলো। ঠিক আছে। নিচে এসে এন্টার দিয়ে নিচে এসে এখানে পেস্ট করে দিলাম, তাহলে পেস্ট হলো। ঠিক আছে। তাহলে এটা কপি আর পেস্ট, এটা হচ্ছে কপি আর পেস্ট। আবার সিলেক্ট করলাম এটাকে, তারপরে দিলাম কাট, কাট হয়ে গেল। তারপর নিচে এসে কি দিলাম, কি দিলাম, পেস্ট, তাহলে পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে সরাসরি এখান থেকে কাট হয়ে এখানে পেস্ট হয়ে গেল। বুঝছেন? আচ্ছা, তাহলে এখন একটা নিয়মে দেখলাম যে কপি, কাট, পেস্ট কিভাবে করে। কোন নিয়ম? এই যে এখান থেকে অপশন থেকে, এখান থেকে অপশন থেকে আমরা কি দেখলাম? কপি, কাট, পেস্ট কিভাবে করে। কোথা থেকে দেখছি? অপশন থেকে। এটা একটা নিয়ম। এটা একটা কি নিয়ম? আরেকটা নিয়ম হলো, আমরা মনে করেন এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউস থেকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, মাউস থেকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, তাহলে এটা কি হয়ে গেল? কপি। এই কপি হয়েছে যে সেটা আমরা নিচে আসলাম, এখানে এসে পেস্ট কিভাবে করব? তাও মাউস থেকে, মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট, তাহলে এটা কি হয়ে গেল? পেস্ট হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার এটাকে সিলেক্ট করলাম, মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখন কি করব? কাট করব। একজন বললে হবে কথা, বাকি দুইজন চুপ থাকেন। ঠিক আছে। কাট, কি করলাম? কাট করলাম। কাট করার পর এই যে নিচে এসে আমরা কি দিব? পেস্ট। পেস্টটা কিভাবে করব? মাউস থেকে, মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট। এখন আমরা কয় নিয়মে কপি, কাট, পেস্ট করলাম? কয় নিয়মে করছি ফারজানা? দুই নিয়মে করছি নাকি চার নিয়মে? দুই নিয়মেই করছি না? আচ্ছা, এখন আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে শর্টকাট কমান্ড। সেটা হচ্ছে কি? শর্টকাট কমান্ড। এখন যদি আপনারা যে দুই নিয়মে বললেন, তাহলে এক নিয়মে বলতেছেন, তাহলে এটা কি ভুল না? দেখায় নাই? দেখাইছে? তোমরা মিথ্যা বলতেছে কেন? তোমরা দেখাইছে? দেখাইছে না? এই মিথ্যা বলতেছে তাহলে। দেখাইছে তোমার, তুমি আর নানার বাড়িতে আছিলে আর কি। যখন দেখাচ্ছিল তখন ওই যে বাড়িতে কাজ চলতেছে, এগুলা মিস্ত্রি কোনটা কি করতেছে এটা নিয়ে চিন্তা করতেছে। এরকম হলে তো হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা কয় নিয়মে দেখলাম? দুই নিয়মে। একটা হচ্ছে কোথা থেকে? অপশন থেকে। আরেকটা মাউস থেকে। এখন দেখবো শর্টকাট কমান্ড। শর্টকাট কমান্ড দিতে হলে এগুলা শর্টকাট কমান্ড কি কি সেটা জানতে হবে না? যেমন কি কপি করার জন্য শর্টকাট কমান্ড কি হয়? কেন কন্ট্রোল সি হয়? কেন? কেন কন্ট্রোল সি কে কেন দিলে? এটাকে এ কে দিতে পারতো, বি কে দিতে পারতো। কপির প্রথম লেটার কি?
সি, সেজন্য কফি, কন্ট্রোল সি দিয়ে কি হবে? কফি। আচ্ছা, কাটের জন্য কি দেওয়া যায় তাহলে? এক্স কে দেওয়া যায়। কেন কন্ট্রোল এক্স কে দিবে? হ্যাঁ, কেন করবে? সে এখানে তো এক্স ছাড়া তো অন্য কোনো, অন্য কাউকে নিতে পারতো না। আমি বলতেছি যে এখানে সি, সি ছাড়া এখানে বি দিয়ে, সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেজন্য এখানে কাট, কাট তো কি করা? কাটাকাটি করা। তাহলে এখন কাটের প্রথম লেটার তো সি, সি দিয়ে তো আর কাট করা যাবে না, যেহেতু সি দিয়ে কপি হয়ে যায়। এখন তাহলে বিকল্প কারে চিন্তা করা যায়? কাট, কাট দিয়ে এক্স কে চিন্তা করা যায়। কেন? এক্স কে দেখতে কাচের মতো লাগে না? তাহলে কন্ট্রোল এক্স দিয়ে কি করা যায়? কাট করা যায়। এবার বলতে হবে তো, এবার বলতে হবে না? আচ্ছা, এরপর হচ্ছে ফেস্ট। ফেস্টের জন্য শর্টকাট কমান্ড কি হয়? কন্ট্রোল ডি, ভি হয়। কোন বি? ভেজিটেবলের নাকি বাংলাদেশের? ভেজিটেবলের বি। কেন ভেজিটেবলের বি হয়? কি তরকারি বেশি খাই? বিকল্প। আচ্ছা, ফেস্টের জন্য তো কন্ট্রোল ফি দেওয়া দরকার না? কিন্তু কন্ট্রোল ফি দিলে কি হয়? প্রিন্ট হয় নাকি? কি হয়? পারে না? কন্ট্রোল ফি দিলে কি হয়? প্রিন্ট হয়। শিওর? ওই যে ও শিওর হতে পারতেছে না কেন? সে আছে দ্বন্দ্বে। তাহলে কন্ট্রোল পি দিয়ে কি হবে? প্রিন্ট হবে। তাহলে যেহেতু এখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট হয়ে যায়, ফার্স্টের জন্য বিকল্প কাউরে চিন্তা করেন? কারে চিন্তা করবেন? বি কে। কেন বি কে চিন্তা করব? বি বর্তমানে কি আছে? অবসর আছে, তার কোনো দায়িত্ব নেই। 2 নম্বর কারণ কি? জারিজিল কি? পড়বা। জারিজিল পড়বা মানে হচ্ছে প্রতিবেশী। কি? প্রতিবেশী। অর্থাৎ সি এবং এক্স এর পাশে কে অবস্থান করে? ভি অবস্থান করে। সেই হিসাবে তার অধিকার কিন্তু কম। কম নাকি বেশি? ঠিক আছে। আচ্ছা, সেই হিসাবে এখানে ভি কে কি করা আছে বুঝছেন? এগুলো আপনি মাদ্রাসায় পড়ছেন? পড়েন নাই? আপনি পড়ছেন? আমি পড়েন নাই। আপনার বাড়ি তো এই কারাঙ্গিয়ার পাশে, দূরে? তো পাশেই তো, পূর্ব দিকে মানে তো পাশে, ওই রোডে হলে তো কারাঙ্গিয়ার পাশে। এত বড় একটা দরবার ফেলে কোথায় পড়ছেন পড়ালেখা? স্কুলে পড়ছেন? আপনি স্কুলে পড়ছেন? আপনার ভাই এত বড় একটা সাংগঠনিক ভাই, আপনি পড়তেছেন স্কুলে? কেমনে কি? স্কুলে পড়ে লাভ কি হলো? কোনো লাভ হয়েছে? যে শুধু বেসিক নলেজ গুলো জানছেন, জেনারেল নলেজ গুলো, কিন্তু ইসলামিক যে কতগুলো নলেজ আছে, জ্ঞানগুলো আছে, এগুলো তো জানেন নাই, এগুলো হারাই ফেলছেন। মান তো একই। আপনি এদিকে ইন্টার করে আলিম করে পাশাপাশি ভার্সিটিতে পড়তে পারতেন, কলেজে পড়তে পারতেন, কিন্তু আপনার জেনারেল নলেজের পাশাপাশি কিছু বেসিক নলেজ চলে আসতো। কি ছিল না? কেন ছিল না? কম ছিল না, বেশি ছিল। আগে বেশি ছিল, এখন কমে গেছে জানো? আগে বেশি ছিল। আগে সরকারি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় উর্দু, ফার্সি এগুলো সহ পড়াতো, ভালো ভালো কিতাব পড়াতো। এখন কমে গেছে। আর নাহু সরফের প্রতি গুরুত্ব বেশি দিত। ভুল করছেন। কি করছেন? স্কুলে পড়ে ভুল করছেন। মেয়েদের জন্য স্কুল শিক্ষা ইয়ে না, সুবিধার না। এটা ছেলেদের জন্য কোন রকম মানা যায়, কারণ মেয়েদের ক্ষেত্রে পড়ালেখা করলে কতটুকু করবে? সর্বোচ্চ অনার্স করবে, ফাজিল করবে। আর করে বা কতটুকু চাকরি করতে পারবে এটা তো কোনো ইয়া নেই। দিন শেষে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। তাহলে শ্বশুর বাড়িতে চলে যাওয়া মানে নিজেকে, তখন নিজেকে চিন্তা করতে হয়, নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করতে হয়। তো ওখানে যদি ইসলামটা প্রয়োগ করতে না পারে, একজন মুসলিম হিসাবে যদি ইসলামটা প্রয়োগ করতে না পারে, একটা বাচ্চাকে যদি সঠিকভাবে জ্ঞানটা দিতে না পারে, তাহলে হয়ে যায় কি, নিজের নিজের মধ্যে তো নাই, নিজের মধ্যে থাকলে তো সেটা বাচ্চাদেরকে দিতে পারবে। ঠিক আছে। সেজন্য মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। এটার কারণে মেয়েদের অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে মাদ্রাসা শিক্ষা ছাড়া আসলে সম্ভবও না। এসব বিষয়গুলো জানা, বোঝা। যেমন কি আপনি কোরআন পড়তে পারেন না, মাদ্রাসায় পড়লে তো অবশ্যই কোরআন পড়তে পারতেন।
কোরআন বুঝতে পারেন না, মাদ্রাসা পড়লে তো অবশ্যই কোরআন বুঝতে পারতেন। অনেকগুলো বিষয় আছে, তো আপনাদের জন্য এগুলাই প্রয়োজন। আচ্ছা, যেহেতু পড়েন নাই আর চিন্তা করে লাভ নাই, এখন থেকে চিন্তা করেন, এখন থেকে নিজে নিজে গবেষণা করেন, নিজে নিজে পড়ালেখা করেন। একটা কোরআন নেবেন, অর্থসহ কোরআন নেবেন, ওটা নিয়ে পড়বেন। একটা হাদিস নেবেন, বাংলা হাদিস, এগুলো পড়বেন, বিষয়ভিত্তিক কিছু। হ্যাঁ, হ্যাঁ, এগুলো পড়েন। তো এগুলো আরো সহজ হয়ে যেত, আপনাদের পথটা আরো সহজ হয়ে যেত যখন আপনি কি করতেন, মাদ্রাসা পড়ালেখায় মাদ্রাসায় পড়ালেখা করতেন। আচ্ছা, যাই হোক, সেটা তো আপনার সিদ্ধান্ত না, সেটা তো আপনার ফ্যামিলির সিদ্ধান্ত। এরকম যা বক বক করছি সবগুলো হচ্ছে ফ্যামিলির সিদ্ধান্তের উপর যায় সবগুলো। এখন আমাদের ফ্যামিলি চিন্তা করে যে আমার মেয়েকে স্কুলে পড়ালে মনে হয় ভালো হবে, সে ডাক্তার হবে, এই হবে, সে হবে, কিন্তু দিন শেষে দেখা যায় যে ডাক্তারের ইয়েও হতে পারে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি চিন্তা করা যায়? সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই মেয়েদের জন্য। কারণ অনেক মেয়ে এখনো বোঝে না যে একটা ছেলের সাথে কথা বললে যে গুনাহ হবে, সেটাও বোঝে না। মানে আমি একটা ছেলের সাথে কথা বলবো এখন, সেটা আমার গুনাহ হবে, গুনাহ হবে যে সেটাও বোঝে না। একটা ছেলের সাথে আমি কোথাও যাব, সেটা বলে যে জাস্ট ফ্রেন্ড হিসেবে তো আমি যেতেই পারি, গুনাহ তো হওয়ার কথা না, এরকম চিন্তা করে। তাহলে তো এটা আসলে যে কত বড় গুনাহ, এগুলো তো বোঝে না। অনেকে বোঝে, তবে বেশি ম্যাক্সিমামে আমি দেখছি কি, মানে এগুলো বুঝে না, এটা গুনাহ হিসাবে, পাপ হিসাবেও ধরে না। যে নামাজ কাজা হচ্ছে, এটা যে গুনাহ হচ্ছে, এটা ধরে না। আজকে নামাজ পড়ছেন? সকালে নামাজ পড়ছেন? পড়েন নাই? লেট হয়েছে? আপনি পড়ছেন? আচ্ছা, আপনি লেট হয়েছে, আপনি মাদ্রাসায় পড়াও তো পড়েন নাই, কেমনে কি? আর কারা কি বলতাম? আমার জন্য দোয়া করবো। দোয়া, দোয়া হচ্ছে তোমার নামাজের মধ্যে করতে হবে। তুমি নামাজ দেরি করে পড়ছো, নামাজ নামাজ পড়া নাই, কেমনে দোয়া হবে? ফজরের নামাজ কম্পালসরি পড়ে নেবেন। এই যে মাদ্রাসায় পড়ো, এতে মাইর দিতে হবে। তুমি হাত দাও। তুমি পড়ছো, এটা 9টায় পড়লে হবে? কয়টায় পড়ছো? ঠিক টাইমে পড়ো নাই, এটা আমি আমি জানি, তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি ঠিক টাইমে নামাজ পড়ো নাই। যে এটা তুমি বুকে হাত দিয়ে বলো তো, আজকে সকালে নামাজ সঠিক সময়ে পড়ছো? সঠিক সময়ে পড়ছো কিনা, কয়টায় পড়ছো? আগে ওটা নাই, এটা আমি জানি, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। তোমার বাসায় নামাজ দিতে ক্যামেরা আছে, সেটা বলে লাভ কি? নামাজ, ফজরের নামাজ কোনো রকম মিস দেওয়া যাবে না, অর্থাৎ নামাজ এগুলো পড়তে হবে। ঠিক আছে? এই যে এখন তো স্বীকার করছো আজকে মিস করছে, এটা স্বীকার করছো। আজকে আমার হাতে কেন মিস গেল? তার মানে আমি তো এখন ধরে নিতে পারি আপনারা নামাজ মিস করেন। সমস্যার কারণে হয়েছে, মানে আমার মার দিলে সব ঠিক হয়ে যাবে, এগুলো হচ্ছে মার। তোমার ভাই একও বলবো আমি আজকে নামাজ পড়া নাই, ওর ভাইকেও বলবো নামাজ পড়া নাই। ওর ভাইকে তো চিনি না, না হলে ওর ভাইকেও বলবো। ও, তুমি তো পড়ছো, দেরি করে পড়ছো আর কি, সঠিক সময় পড়ছো। তোমার চোখ দেখে তো এটা বোঝা যায় না। 6টা, সূর্য উদয় কয়টায়? 8-এ, 7:30 এখন সূর্য উদয়। হুম, না, 6:08 আজকে। 6টায় উঠছেন, নামাজ পড়তে পড়তে 15 হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, নামাজটা কন্টিনিউ করবেন। এগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে, ক্লাসগুলো দেওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, নিজেকে ইসলামের আলোয় আলোকিত করেন, এটাই হচ্ছে আমার 1 নম্বর কথা। অর্থাৎ আমাদের দিন ইসলামের কোনো বিকল্প নাই। অর্থাৎ আমাদেরকে বাঁচতে হলে দিন ইসলাম নিয়ে বাঁচতে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আমরা তাহলে, এটা কোথা থেকে আসছে? জারজিল কোরবা থেকে আসছে না? আমাদের পিতামাতার অধিকারের পরেই কিন্তু আমাদের প্রতিবেশীদের অধিকার রয়েছে। আমাদের অধিকার কি? প্রতিবেশীদের। ঠিক আছে? আমাদের ব্যক্তিগত অধিকার শেষে প্রতিবেশীদের কিছু অধিকার থাকে। সেটার জন্য বলছি, কন্ট্রোল ভি থেকে আসছে এটা। আচ্ছা, কপিটা করে ফেলি আমরা তাহলে। এই যে এটা সিলেক্ট করলাম, কপি করার জন্য কি দেবো? কন্ট্রোল কি? সি দিব। কন্ট্রোল সি দিলে ওই যে উনি বলে না কেন পারছে না, মাথায় আসে না, মুখে আসে না, কোথায় আসে? মাথায় আসে, মুখে আসে না?
মাথায় আসবে, মুখে আসবে, মাথায় আসবে, মুখে আসবে, মুখে বলে দিতে হবে। কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেল। এবার এখানে আসলাম, পেস্ট করার জন্য কি দিব? বড় করে বলতে হবে। কন্ট্রোল কি দিব? ভি দিব। কন্ট্রোল ভি দিলে কি হয়? পেস্ট হয়। ফারজানা তো এখনো বলে না, রাগ করে বসে আছে। রাগ করে বসে আছো না? আচ্ছা, রাগ করে বসে থাকো। তাহলে হচ্ছে কাট করার জন্য কি দিব? লাউডলি, লাউডলি। এগুলো পিচ্ছি পিচ্ছি, আমি কম শুনি, কানে কম শুনি, এটা জানেন না? কন্ট্রোল এক্স দিতে হবে। কি দিতে হবে? আমি তো চিন্তা করতেছে কানে কম শুনলে এগুলা কেমনে শুনে, এই চিন্তা করতেছে এগুলা। কন্ট্রোল এক্স দিলে কি হয়? কাট হয়। তারপর নিচে আসলাম, পেস্ট করার জন্য কি দিব? দেরি করে কেন? 1 সেকেন্ড দেরি হয়েছে কেন? সাথে সাথে বলতে হবে না? হ্যাঁ, যেন এটা না হয়। তাহলে আমরা কপি কাট পেস্ট কয়ভাবে দেখলাম? আর জীবনেও বলবেন 2 ভাবে, 1 ভাবে, কয়ভাবে? 3 ভাবে দেখছি। এটা বলো, এটা পারতে হবে। এগুলো না পারলে কেমন হয়? কপি কাট পেস্ট সবচেয়ে বেশি ইউজ হয় এখানে। আচ্ছা, এরপর হচ্ছে ফন্ট। এরপর হচ্ছে কি? ফন্ট। ফন্টের মধ্যে প্রথমে ফন্ট বক্স আছে। আমাদের নরমালি যে ফন্ট আছে, এই ফন্টটার নাম কি বলেন তো? নরমালি যে ইংলিশ ফন্ট আমরা ব্যবহার করি, এই ফন্টটার নাম কি? বসে থাকা। হুম, কি বডি? হিমেল বডি। এটার নাম কি? আমরা যে ফন্টটা বর্তমানে ব্যবহার করছি, এই ফন্টটার নাম কি? বসে থাকা না? এগুলো তো কিছুই পারে না, সবগুলো আমার মতো ডামিস। হুম, ক্যালিব্রি বডি। এই যে ফন্টের নাম লেখা আসছে না? আসছে, আসছে। ফন্ট বক্সে ফন্টের নাম লেখা আসছে। এই ইংলিশ ফন্টের নাম কি? ক্যালিব্রি বডি। এই ফন্টের নাম কি বলেন? ক্যালিব্রি বডি। এগুলো বলতে হবে তো। আমার মাথা খারাপ করে দিয়েন না, কিছুক্ষণ পরে মাথা মাথা পাগল হয়ে যাবে, বুঝছেন? সঠিক সঠিক আনসার দিন। আমার ক্লাসে কথা বলতে হবে, সবগুলো বুঝতে হবে, সবকিছুর আবার আমাকে রিভিউ দিতে হবে, রিপিট করতে হবে। এগুলো না হলে 2 দিন পরে ঠিক ওই ভুলে যাবেন। বলে দেওয়ার সম্ভাবনাটা হচ্ছে 99.9%। বুঝছেন? আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি আমাদের এই ফন্টটা, এটাকে আমরা সিলেক্ট করলাম কপি করার জন্য, কন্ট্রোল কাট এক্স না? কপি করার জন্য কি? কন্ট্রোল সি। 1 সেকেন্ড পরে বলছেন, ওর 1 সেকেন্ড পরে, ও বলার পরে বলছেন। এর সাথে সাথে বলতে হবে বা আগে বলে দিতে হবে, বুঝছেন? আমি এগুলো খেয়াল করতেছি কে কোন সময় বলতেছে। কন্ট্রোল সি দিলে কি হয়? কপি। নিচে আসলাম পেস্ট করার জন্য, এই যে 1 সেকেন্ড পরে বলছেন, ও বলার পরে কেন বলছেন? একসাথে বলতে হবে তো। কন্ট্রোল বি, মানে লেট 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 সবগুলা। যতবারই কন্ট্রোল বি দিবেন ততবারই কন্ট্রোল বি পেস্ট হয়ে যাবে না? আচ্ছা, আমাদের এই ফন্টগুলোর নাম কি বলেন তো? কি বডি? ক্যালিব্রি বডি। কি বডি দেখতেছেন না এগুলা? দেখা যাচ্ছে নাকি ছোট ছোট দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ফারজানার দেখা যাচ্ছে না মনে হয়। হামিদের তেমন দেখা যাচ্ছে না। তাহলে তুমি এদিকে আসো। এই যে এগুলো ছোট ছোট দেখা যাচ্ছে আর কি, মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তাহলে তুমি এই পাশে চলে আসো, এই পাশে থেকে দেখা যায় কিনা দেখো। আরো বড্ডা বড্ডা করে দেখাইতে হবে, তুমি এই পাশে যাও। চোখ পরীক্ষা চলতেছে এখন। চোখের ডাক্তার প্রতি মাসে মাসে চেক আপের জন্য এখানে নিয়ে আসতে হবে। এখন দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? চশমা পরিয়েন। আচ্ছা, না, এটা হচ্ছে আমাদের চোখের সমস্যা। আমিও দেখি না এরকম, আমি ওখানে বসলে আমিও দেখবো না। এটা হচ্ছে চোখের একটা সমস্যা আছে, সেটা মাইনাস প্রবলেম। এই প্রবলেমটা শুরু হয় মানুষের কোথা থেকে? মানুষের এই প্রবলেমটা শুরু হয় মাথা ব্যথা থেকে। প্রবলেমটা শুরু হয় কোথা থেকে? যাদের মাথা ব্যথা হয় তারা দ্রুত ডাক্তার দেখাবেন। এটা আমার ভুল হয়েছে। আমি ছোটকাল থেকে আমার কিন্তু প্রচন্ড মাথা ব্যথা ছিল। এরপর হচ্ছে আমি অন্ধকারে পড়ালেখা করছি বেশি। যেমন কি হিপসে, আমাদের হিপসেতে কারেন্ট চলে গেলে ল্যাম্প নিয়ে পড়তে হতো।
তাহলে অনেক অন্ধকারের মধ্যে অনেক কষ্ট করে পড়ালেখা করতে হয়েছে। আবার কিতাব বিভাগে কি করছি, সারা রাত জেগে পড়ালেখা করছি। এগুলোর কারণে কিন্তু আমাদের চোখের সমস্যা, এগুলো তো আমরা বুঝতাম না। তো এই সমস্যাগুলো এক সময় কি হয়ে গেছে, আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তো এখন এসে দেখা যায় যে আমাদের মাইনাস প্রবলেমটা বেড়ে গেছে। তো এটাও যারা রাত জেগে পড়াশোনা করে, খুব বেশি আলোতে পড়ালেখা করে, খুব অল্প আলোতে পড়ালেখা করে, মানে সূর্যের আলোতে কাজ করে, তো তাদের জন্য কিন্তু চোখের মাইনাস প্রবলেমটা বেড়ে যায়। তো মাইনাস প্রবলেমটা বাড়া মানে হচ্ছে আপনি দূরে কম দেখবেন, কাছে ঠিকই দেখবেন। দূরে কি করবেন, দূরে কি করবেন, কম দেখবেন। যখন দূরে কম দেখা শুরু করবেন তখন থেকে আপনাকে ট্রিটমেন্ট চালু করতে হবে, তখন থেকে আপনাকে চশমা পড়তে হবে। এটা হচ্ছে ঘুম ছাড়া বাকি সবসময় চশমা পড়তে হবে। কি ছাড়া, ঘুম ছাড়া। বাকি সবসময় কি করতে হবে। হ্যাঁ, 0.25, 0.50, আমারটা হচ্ছে 1.25, আমার হচ্ছে 125, তার মানে হচ্ছে আমার বেশি। হুম হুম, ডাক্তারের পরামর্শ করতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এই তো এটা হচ্ছে এক নাম্বার কারণ, হচ্ছে আপনাকে ডাক্তারের পরামর্শ মতো যেতে হবে। দুই নাম্বার হচ্ছে আপনাকে শাকসবজি বেশি খেতে হবে, বেশি বেশি করে কচু শাক, তারপরে যে এইসব বিষয়গুলো বেশি খেতে হবে, ভিটামিন সি এগুলো বেশি খেতে হবে। মাথা ব্যথা কমাতে হবে, মাথা ব্যথা যেভাবে হোক মাথা ব্যথা কমাই ফেলতে হবে। আচ্ছা, তাহলে এগুলো চিকিৎসা করাবেন, না হলে পরবর্তীতে দেখা যাবে যে দূরে একদম দেখতেছেন না, আমার মতো হয়ে যাবে। হুম হুম, যাই না। মাথা ব্যথা না যাইলে আপনি ডাক্তার দেখান। তারপরেও মাথা ব্যথা যায় না, তাহলে এটা হচ্ছে আপনার সাইনাস প্রবলেমের কারণে মাথা ব্যথা হয়। নাকের মাংস বের দিয়ে হলে মাথা ব্যথা হয়। ওটাও হয় না, তাহলে বিকল্প হিসেবে আর কি কি কারণে মাথা ব্যথাটা হচ্ছে? সিটি স্ক্যান দিছে? আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা কাজ আছে এখানে, এটা কি সব সময় মাথা ব্যথা হয় নাকি এক সময় যে কোনো একটা সময় মাথা ব্যথা হয়? সন্ধ্যায় হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমে নাই। এটাই কি মাঝে মাঝে কমে যায়, মাঝে মাঝে আবার বেড়ে যায় এরকম, নাকি সব সময় একে? হুম হুম, না আমাকে এই প্রশ্নটা বলেন, দিনের 24 ঘন্টা, একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে একটা একটা সমস্যা আছে। এটা হচ্ছে এমন একটা নিয়ম আর কি মাথা ব্যথার। সেটা হচ্ছে, মনে করেন আপনার সন্ধ্যায় শুরু হয়েছে, সেটা রাত 9টা 10টায় শেষ। এরপর থেকে মাথা ব্যথা কমে গেছে, আবার দেখা যাচ্ছে এটা সকালে আবার শুরু হয়েছে। যখন ইচ্ছে তখন ওঠে। এটা হচ্ছে একটা আসরের কারণে হয়, মানে শয়তান, শয়তান এবং জিনের আসরের কারণে হয়। এটা আমারও ছিল। এই আসরের সমস্যার জন্য আমার আম্মু আম্মু একটা চিকিৎসা করে। তো হুম, না আমার এটা হচ্ছে একটা সময় সন্ধ্যায় মাথা ব্যথা হতো। তা আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাইছি, কিন্তু এটা কমে না, যায় না। হ্যাঁ, শুধু সন্ধ্যায় হতো আর কি, আমার বেলায় শুধু সন্ধ্যায় হতো, অনেকের বেলায় নাকি সকালেও হয় সন্ধ্যায়ও হয়। হুম হুম, সন্ধ্যাবেলা বেশি। তা আলহামদুলিল্লাহ আমার আম্মু চিকিৎসা করার পরে এটা আর আর হচ্ছে না। তো এরকম অনেকগুলো বিষয় হয়। তো সেটাও যদি এরকম কোনো আলামত দেখা যায় তাহলে প্রয়োজন আমার সাথে যোগাযোগ করি, আম্মুকে আম্মুকে ইয়া করে আমি আম্মুকে বলে দেখবো আর কি। ওটা হচ্ছে চিকিৎসা করাবে আর কি, হলে ভালো, হলে হবে, না হলে তো আমার, আমি তো এখানে গ্যারান্টি দিতে পারবো না যে ওই রোগটাই হয়েছে। এটা হচ্ছে কিছু শয়তান জিন, শয়তান জিনের আসরের কারণে হয় এগুলো। এগুলো কোনো কিছু ধরতে না পারলে ডাক্তার কোনো একটা কিছু আইডিয়া করে দেয় আর কি। হয়তো এটার কারণেও হতে পারে, হয়তো এটার কারণে হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে। যেমন দেখি আমার মাথা ব্যথাটা ওই কারণে ছিল, ওই কারণেই মাথা ব্যথা ছিল। এরপর আমার নাকের মাংস বৃদ্ধি, এটা তো আছে, এটার জন্য মাথা ব্যথা হয় না, এটার জন্য মাথা ব্যথা ছিল না। তারপর আমি মাংস বৃদ্ধির জন্য চিকিৎসা করছি। আচ্ছা যাই হোক, এখন আসতেছি এই কথাগুলো না, এখন আমরা কিসে আসছিলাম? হ্যাঁ, কফি ফেস্ট। আচ্ছা, কফি ফেস্ট করলাম। এই যে আমরা যে ওই যে চোখে কম দেখা থেকে শুরু করছিলাম, চোখে কম দেখার জন্য আপনি দ্রুত ডাক্তার দেখান। এটা না হলে বেড়ে যাবে। আমার 2012 থেকে এই যে সমস্যা, চোখের সমস্যাটা, আলহামদুলিল্লাহ এখনো পাওয়ার বাড়াতে হয় নাই, ওই পাওয়ারে আছে, কারণ আমি নিয়মিত চশমা ব্যবহার করছি। না হলে কিন্তু পরবর্তীতে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হুম হুম, চশমা না, এটা আমার স্টাইল হয়ে গেছে, এটা না দিলে ভালো লাগে না।
যে কোনো জায়গায় চশমা না দিলে ভালো লাগে না। এটা এক সময় দেখবেন যে এটা অভ্যাস হয়ে গেছে। হুম, না দিলে ভালো লাগে না, যেমন নাকি আমার মানে না দিলে কি 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 জানি কি ফেলে আসছে, মানে কিছু নাই আমার শরীরে, এরকম মনে হয়। এটা আমার সাথে এটা সবারই হয়ে যায় এরকম। আচ্ছা যাই হোক, তাহলে এগুলো হচ্ছে চিকিৎসার জন্য বলা হচ্ছে, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য বলা হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দেখেন, আমাদের এই ফন্টগুলোর নাম হচ্ছে ক্যালিব্রি বডি, ঠিক আছে। আচ্ছা, আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম, এই লাইনটাকে সিলেক্ট করে আমি এখান থেকে একটা স্টাইল দিলাম। আমাদের এই স্টাইলটার নাম কি? লেখা কিন্তু একই না, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, লেখা কিন্তু কি একই, কিন্তু লেখার স্টাইলটা কি হয়ে গেছে? হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন স্টাইল, লেখার বিভিন্ন ধরনের। যেমন কি আপনারা তিনজনকে আমি যদি দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এটা লিখতে দিই, তাহলে তিনজনের হাতের লেখা কিন্তু একই হবে না, কিন্তু তিনজনের তিন ধরনের স্টাইল করে আমাকে লিখে দিবেন সুন্দর সুন্দর করে, না? তাহলে মানুষ তিনজন যে সেজন্য। তাহলে দেখেন এখানে সেম, এটা হচ্ছে ক্যালিব্রি ফন্ট, এটা হচ্ছে আলজেরিয়ান ফন্ট। আপনি যদি আবার এটাকে সিলেক্ট করেন, তারপরে এখানে আসেন, এই যে এখানে তীর চিহ্নতে এসে অন্য একটা স্টাইল নেন, এটা দেখেন, এটা কিন্তু ঠিক ওই দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, কিন্তু এটার ফন্টটার নাম কি ভিন্ন, দেখছেন? এটা অন্য একটা নাম। আপনি আবার এটাকে সিলেক্ট করেন, এখান থেকে আপনি আরেকটা নেন, যেমন নাকি এটা নিচ্ছি, অথবা আসতেছে বেশি, হুম, বেশি আসতেছে, আনিয়েন না এগুলো। তাহলে দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, দেখেন এটা একটা স্টাইল, এটা একটা কি স্টাইল, এই যে দেখেন, এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যদি আপনি আরেকটা নেন তাহলে দেখবেন এটাও একটা স্টাইল। তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল আমরা এখানে কি দেখতে পাই, বিভিন্ন ধরনের স্টাইল আমরা এখানে কি দেখতে পাই। এগুলো হচ্ছে ফন্টের স্টাইল, এগুলো হচ্ছে কি ফন্টের স্টাইল। তা আপনি ফন্টের উপর ক্লিক করলে বুঝতে পারবেন আপনার ফন্টের নাম কি, ফন্টের উপর ক্লিক করলে বুঝতে পারবেন কি আপনার ফন্টের নাম কি। নরমালি আমাদের অফিসিয়াল ফন্টের নাম হচ্ছে ক্যালিব্রি বডি, নরমালি আমাদের অফিসিয়াল ফন্টের নাম কি ক্যালিব্রি বডি। বাকি আদার্স গুলো হচ্ছে যে কোনো স্টাইলের জন্য, যে কোনো জায়গায় একটা সুন্দর করে ফন্ট দেওয়ার জন্য আমরা এই ফন্টগুলো কিন্তু ব্যবহার করি। এখন ক্লিয়ার কিনা, নাকি ভেজাল আছে? ভেজাল নাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই ফন্ট, এই লেখাগুলোর ফন্ট সাইজ কত? বর্তমানে আমাদের ফন্ট সাইজ হচ্ছে 22, অর্থাৎ 22। কত? 22। তো আমরা এই ফন্টগুলোকে যদি ফন্ট সাইজ বাড়াতে চাই, এই যে এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি, এটা তো পারেন না। আমরা ফন্ট সাইজকে কয়ভাবে বাড়াতে পারি, কমাতে পারি? কয়ভাবে বাড়াতে কমাতে পারি ফন্ট সাইজকে? দুই ভাবে। আপনি কয়ভাবে পারেন হামিদা ম্যাডাম? দুইভাবে পারেন। হুম, আপনি কয়ভাবে পারেন? পারছেন না? একভাবে পারেন। আপনারা তো খুব ব্রিলিয়েন্ট। দেখেন আমরা কয়ভাবে পারি দেখি তাহলে। এই যে আমরা এখান থেকে একটা নিয়মে আমরা ফন্টকে বড় ছোট করতে পারতেছি, এটা হচ্ছে ফন্ট সাইজ বক্স। এটা হচ্ছে কি ফন্ট সাইজ বক্স। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা সাইজ দিলে ওইটাতে কি হয়ে যাবে, ফন্ট সাইজ বড় ছোট হয়ে যাবে। এরপর হচ্ছে গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্ট। গ্রো মানে হচ্ছে বৃদ্ধি করা, আর শ্রিঙ্ক মানে হচ্ছে সংকুচিত করা, ছোট করে ফেলা, ঠিক আছে। তো গ্রো মানে হচ্ছে আমাদের ফন্টটা এভাবে বৃদ্ধি হচ্ছে, এখন হচ্ছে আমাদের ফন্ট সাইজ 120। আর শ্রিঙ্ক মানে হচ্ছে আমাদের ফন্টটাকে এভাবে ছোট করা যায়, ছোট করা যায় না? ছোট করা যায়। আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে একটা নিয়ম। তাহলে এখন আমরা কয় নিয়মে করলাম ফন্টকে বড় ছোট? দুই নিয়মে। উনি তিন নিয়ম দেখতেছে না, গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্ট হচ্ছে একটা নিয়ম। গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্ট মিলে ফন্টকে বড় ছোট করার একটা নিয়ম, আর ফন্ট সাইজ বক্স থেকে আরেকটা নিয়ম। এখন তাহলে আমরা কয় নিয়ম দেখলাম? দুই নিয়ম। আরেকটা নিয়ম আছে কিনা? আছে? নাই? আছে বলে মাউসের মধ্যে কি করবে? এটা তো মাউস না, এটা তো কিবোর্ড। এটা তো কিবোর্ড। কিবোর্ডের কি থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং, থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং। থার্ড ব্র্যাকেট ওপেনিং দিলে ফন্ট বড় হয়ে যাবে না? হ্যাঁ বলে।
কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং দিলে কি হবে? বড় হবে না? ছোট বড় দুটো হবে, কেমনে কি? পারছে না? তুমি প্র্যাকটিস কম করো, বুঝছো? অনেকটা মাইক দিতে হবে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং দিলে আমাদের ফন্টগুলো কি হবে? পিচ্ছি হতে থাকবে। কি হতে থাকবে? ছোট হতে থাকবে। এখন আমাদের ফন্ট সাইজ কত? 1। আপনি যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং দেন, আমাদের ফন্টটা বড় হতে থাকবে। আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং চেপে ধরছি, দেখেন আমাদের ফন্টটা কি হচ্ছে? আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? পারবেন? আচ্ছা, আমাদের ফন্টকে ছোট করার জন্য কিবোর্ড থেকে কি দিতে হবে? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। কোনটা কোনটা দিব? ওপেনিং দিব না ক্লোজিং দিব? ওপেনিং মানে কি? খোলা। কি খুলবে এখানে? থার্ড ব্র্যাকেট কোনটা? মানে প্রথমে যেটা আমরা থার্ড ব্র্যাকেট লিখি এটাকে বলা হয় ওপেনিং। প্রথমে যেটা এভাবে লিখি সেটা হচ্ছে কি? ওপেনিং। আর ক্লোজিং মানে কোনটা? লাস্টে যেটা লিখি সেটা হচ্ছে ক্লোজিং। বুঝতে পারছেন? তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং দিলে কি হবে? ফন্টটা ছোট হবে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং দিলে ফন্টটা বড় হবে। এখন কয় নিয়মে আমরা ফন্টকে বড় ছোট করতে হবে? 3 নিয়মে। এখন মাথায় আসছে? কতক্ষণে বলে যাবেন এটা? কি বলেন? মনে থাকবে কতক্ষণ তাহলে? কতক্ষণ মনে থাকবে? ফারজানা কতক্ষণ মনে থাকবে? যতক্ষণ জিজ্ঞেস করি নাই ততক্ষণ মনে রাখেন। জিজ্ঞেস করলে কি করবেন? যতক্ষণ আবার জিজ্ঞেস করি না ততক্ষণ কি রাখবেন? আর জিজ্ঞেস করলে বলে যাবেন। ঠিক আছে? জিজ্ঞেস করলেও বলবেন না? হ্যাঁ, আপনারা তো খুব ব্রিলিয়েন্ট। দেখলেই বোঝা যায় তো ব্রিলিয়েন্ট গুলা। আচ্ছা, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং দিলে রায়হান কি হয়? ফন্ট বড় হয়। এতক্ষণ এগুলো শেখাচ্ছি না? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং দিলে ফন্ট বড় হয়, এটা এগুলো শেখাচ্ছি। কিনলে ওপেনিং প্রথম। ওপেনিং মানে খোলা। এই যে থার্ড ব্র্যাকেট ওপেনিং মানে হচ্ছে এরকম। এটা হচ্ছে ওপেনিং। এটা দিলে ফন্ট কি হবে? ছোট হবে। আর এই যে এটা হচ্ছে ক্লোজিং, লাস্টেরটা। এটা দিলে ফন্ট কি হবে? বড় হবে। ফন্ট কি হবে? বড় হবে। মনে থাকবে? এই যে মাথায় ঢুকে নাই। এতক্ষণ পর্যন্ত আমি কি বলি? লাইলি মজনুর কথা বলতেছি, দিন শেষে বলতেছে লাইলি ছেলে না মেয়ে। কি বুঝছেন? আচ্ছা, এখন বুঝছেন? আচ্ছা, ভুলে যাইন না আবার। তাহলে আমরা ফন্টকে বড় ছোট করার কয়টি নিয়ম দেখলাম? 3টি। একটা বলেন, একটা কি? প্রথম নাম্বার হচ্ছে ফন্ট সাইজ বক্স থেকে, 2 নাম্বার হচ্ছে গ্রো এবং শ্রিঙ্ক ফন্ট থেকে, 3 নাম্বার হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং থেকে। পারবেন না? আচ্ছা, আমি আবার কালকে জিজ্ঞেস করবো এগুলা। না পারলে দেখবেন পানিশমেন্ট চলবে। আমি আর কিন্তু আমার মাথা গরম, মাইর দিয়ে ফেলি। কাকে কোন সময় কিভাবে মাইর দিই কি জানি। অনেক। ও, কালকে তো ক্লাস নাই না? পরশুদিন খাবেন আর কি, সমস্যা নেই। আমি থাকলে খাবেন আর কি, আমি না থাকলে করতে খাবেন। আমার মার খাইতে পারাও সৌভাগ্য কিন্তু। আমার মায়ের যে খাই সে ভালো হয়ে যায় অনেক। হচ্ছে রাকিব, তুমিও খাবা এখন, পরে না পারলে তুমিও খাবা। এখানে বেত রাখি আমি সব সময়। এই যে দেখো, কালো বেত। এই যে দেখো, এটা দেখো, এটা সবাই খাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বোল্ড করব। কি করব? বোল্ড। বোল্ড মানে কি করা? গাঢ় করা একটু। এটা শর্টকাট কমান্ড। কন্ট্রোল কি? বি। কোন বি? বাংলাদেশের বি। এরপর হচ্ছে আনবোল্ড করার জন্য কি করব তাহলে? বোল্ডটা তুলে যাও। যেমন কি আমরা কন্ট্রোল বি দিয়ে কি করলাম? বোল্ড করলাম। এটা আনবোল্ড করতে হচ্ছে, বোল্ডটা বাদ দিয়ে দিতে চাচ্ছি। কিভাবে? আবার ওখানে কাটা দিয়ে কি করব? কাটা তুলব। ঠিক আছে? এটা মনে রাখলে হবে, এই থিওরিটা মনে রাখেন। তারপর হচ্ছে অনেক সময় প্রশ্ন আসতে পারে, বোল্ডকে আনবোল্ড কিভাবে করে? শর্টকাট কমান্ড কি? তাহলে কন্ট্রোল বি। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ইতালিক। ইতালিক মানে কিরকম? বাঁকা করা। এটা শর্টকাট কমান্ড। কন্ট্রোল কি? আই। শুধু আই না। এরপর হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন মানে কি? লেখার উপরে দাগ চলে আসে না? ওই যে, হ্যাঁ বলে দিছি।
লেখার নিচে কি চলে আসা, দাগ চলে আসা, এটা হচ্ছে আন্ডারলাইন। লেখার নিচে কি আসা, দাগ চলে আসা। এটার শর্টকাট কমান্ড কি, কন্ট্রোল কি, ইউ। কেন ইউ কে আনলো এখানে? আন্ডারলাইনের প্রথম লেটার কি, ইউ। গুড। এরপর হচ্ছে স্ট্রাইক থ্রো না? স্ট্রাইক থ্রো মানে কি, কি বলে? লেখার মাঝখানে কি আসা, দাগ আসা। এটা শর্টকাট কমান্ড আছে? নেই। আচ্ছা, লেখা কোন একটা লেখাকে পিচ্ছি করে নিচে নিয়ে আসাকে কি বলে? এই বলে না? কোন একটা লেখাকে নিচে নিয়ে আসে না, এটারে কি বলে? হুম? ও, ওখানে আমি মাউস পয়েন্টার নিয়ে যাবো এখন। সাবস্ক্রিপ্ট। গুড। কে বলছে? হামিদা বলছে না? আচ্ছা, কি বলে? সাবস্ক্রিপ্ট। সাব মানে কি, নিচে। সাব সাব যেমন কি সাব অ্যাসিস্ট্যান্ট টিচার বলে না, অ্যাসিস্ট্যান্ট টিচারের নিচে। সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরের নিচে। আরেকটা হচ্ছে সুপার, সুপার স্টার বলে না, সুপার স্টার বলে না? তার মানে স্টারদের কি, সুপার। এটা হচ্ছে উপরে যাবে। তাহলে নিচে যাওয়াকে সাবস্ক্রিপ্ট বলে, সাবস্ক্রিপ্ট। আর উপরে যাওয়াকে কি বলে? এগুলো বলে যাইয়েন। আচ্ছা, তাহলে কোন একটা লেখাকে নিচে নিয়ে আসাকে আমরা বলি সাবস্ক্রিপ্ট, কোন একটা লেখাকে উপরে নিয়ে যাওয়াকে কি বলি, সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, এরপর হচ্ছে কেস। কয় ধরনের কেস দেখছিলাম আমরা? 5 ধরনের কেস দেখছেন। কয় ধরনের দেখছেন আপনি? ফারজানা কয় ধরনের দেখছেন? তার মাথায় এগুলো ঢুকে না। অন্য বুঝছে, মাথায় ভূত ঢুকছে নাকি? কি ঢুকছে? কিছু ঢুকে নাই না? আচ্ছা, আপনি বলেন কয় ধরনের কেস দেখছেন আপনি? অনেক ধরনের আছে, এগুলা কি কি বলেন তো? এগুলো সবগুলো হচ্ছে কেস। কয় ধরনের কেস দেখছেন? ওখানে ক্লিক করলে বোঝা যাবে না? কেন এগুলো মুখস্থ করেন না কেন? কেন এত সময় আপনারা কি করেন, ওখানে কি করেন? মনে পড়ছে, বলেন। কই মনে পড়লে তো মুখ দিয়ে আসে না কেন? কান ধরাইবো আমি এখন, দাঁড়ান। কেন করেন নাই? টাকা খরচ হচ্ছে মুখস্থ করতে, নাকি পেটের ভাত হজম হয়ে যাচ্ছে? নাস্তা বেশি খরচ হয়ে যায় না? ইঞ্জিনের তেল বেশি চলে যায়? রায়হান বলেন, আজকে রায়হানকে আমি ফিটা দিব। এটা আসেও না, পড়ালেখা ভালো করে করে না, 2 দিন পরে ওর ভাই আমাকে বকা দিবে, আপনি কি শিখাইছেন আমার বাইরে। তখন আমি কি জবাব দিব? কালকে তো জিজ্ঞেস করছে, শনিবারে, শনিবারে তো তোমার বাড়ির সাথে প্রোগ্রাম ছিল, জিজ্ঞেস করছে। এ কোর্স ফি দেওয়ার জন্য খ্যাঁ খ্যাঁ করতেছে, বলছে এত টাকা কোর্স ফি কেমনে দিবে, এটা চিন্তা করতেছে, ল্যাপটপ তো কিনে। টিউশনি ফিউশনি করো না? একটা একটা 1,000 টাকা টিউশনি আছে মা, দিনের 5টা 10টা টিউশনি করাইবে। আমার একটা স্টুডেন্ট, সে স্কুলে পড়তো, আমি, শোনো না, তার গল্প কিন্তু অসাধারণ গল্প। মানে ক্লাস 5 6 থাকা অবস্থায়, আমি তো টাউনে ছিলাম, এখন অনেক হুজুর তাকে দিছে, অনেক তার মা বাবা অনেক হুজুরকে পড়ানোর জন্য ইয়ে করছে, কিন্তু কেউ তারা পড়াইতে পারে না। এমন ডামিস, আলিফ উচ্চারণ করতে পারে না, এমন অবস্থা। মানে লাস্ট পর্যন্ত আমাকে ধরছে, বলছে যেভাবে হোক আপনি, আপনাকে পড়াতে হবে। তার মামা হচ্ছে আমার বন্ধু। মানে এখন আমি বলছি, এর তো কোনো রকম কেউ পড়াতে পারছে না, আমি কেমনে পড়াবো? আমি তো অত বড় কিছু না। এখন তারপরে যেহেতু বেশি জোরাজুরি করতেছে, তার মাও খুব দেখতেছে, ইয়া করতেছে, রিকোয়েস্ট করতেছে, আমি শুরু করলাম। আল্লাহ আল্লাহ করে শুরু করলাম। দেখতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা লাইনে চলে আসছে। লাইনে মানে এমন লাইনে আসছে, 1 বছরের মধ্যে তার নুরানি কায়দা থেকে শুরু করে, আমপারা থেকে শুরু করে প্রায় কোরআন শরীফে শেষ হয়ে গেছে। এরপর আরো 1 বছর তাকে কোরআন শরীফটা রিভিশন চলছে, মোট 2 বছর। এই 2 বছরের মধ্যে তাকে কোরআন শরীফ এমন ভাবে রিভিউ হয়েছে, এখন আমাদের চেয়ে ভালো পড়তে পারে। আচ্ছা, সেটা তো গেল, ক্লাস 6 7 গেল, 8-এ গেল। এখন 9 10-এ এসে সে কি করতেছে, সে আমাকে বলতেছে, স্যার আমার এই, হুজুর আমার কি এখন স্কুল ভালো লাগতেছে না, আমি মাদ্রাসায় পড়বো। আমি বলছি, তুমি 9-এ ভর্তি হয়ে গেছো, মাদ্রাসায় কেমনে পড়বা? বলছে না, আমি ইসলামের একজন বড় খাদেম হতে চাই, ইসলামিক স্কলার হতে চাই, মানে আমি পড়ালেখা করবো, ইসলামিক নিয়ে গবেষণা করবো।
তারপরে সে, আমি বলছি তুমি একাডেমিক তো পারবা না, তুমি এমনি কিছু বই নিয়ে পড়াশোনা করো। তাকে আমি কিছু বই তো সাজেস্ট করলাম। এখন একেবারে জুব্বা টুব্বা পরে দাড়ি দাড়ি রেখে মানে অনেক বড় হুজুর হয়ে গেছে। এখন গতকালকে নাকি পরশুদিন আমাকে ফোন করে বলতে, হুজুর সবগুলো আপনার অবদান। আমি এখন 12টা টিউশন করাই, 12টা টিউশন করাই, 18 নাকি 20,000 টাকা ইনকাম করে। চিন্তা করা যায়? সপ্তাহে 3 দিন করে, অনেক ভালো পড়তে পারে। অথচ স্কুলের স্টুডেন্ট যে একসময় কি আলিফটাও সুন্দরভাবে উচ্চারণ করতে পারতো না। তা তোমারও বলতেছে এগুলো হচ্ছে শিক্ষার জন্য। তোমার তো মানুষের নলেজ আছে, টিউশন করাবা বেশি বেশি। কেন পাচ্ছে না? ইয়া দিয়ে দিবা, পড়াতে চাই এরকম করে লিফলেট দিয়ে দিবা। হ্যাঁ, সাইনবোর্ড দিয়ে দিবা, পড়াতে চাই নাম্বার দিয়ে দিবে, একটা আননাউন নাম্বার যেটা তোমার বন্ধু বান্ধব চিনে না এরকম। কিল্লাই টিউশন ধরে রাখতে যায়। কি করে তোমার ফ্যামিলি, তোমার কি বলে? কাজ করতে হবে? কি কাজ এখানে? এখানে কি কাজ আছে তোমাদের বাড়িতে? বা কাজ তো সবগুলা ওয়ার্কার দিয়ে করায় মনে হয়। তোমার দিয়ে করাই? তোমার আব্বু করবে, তোমার আব্বু তো এখনো শক্ত আছে। আচ্ছা যাই হোক, তুমি ইনকাম করে তুমি ল্যাপটপ নিয়ে নিবা। তোমার বয়সে আমি কি করছি? তোমার বিষয়ে আমি কি, তোমার বয়সে আমি নিজে নিজে কম্পিউটার শিখছি, নিজে নিজে কম্পিউটার নিয়েছি, নিজে নিজে দোকান দিয়েছি, নিজে নিজে সব করে। আমি এই পর্যন্ত আসার পেছনে আমার ফ্যামিলির 1 টাকাও নেই, শুধু দোয়া ছাড়া। তো সেটা তোমাকে কি করতে হবে, চিন্তা করতে হবে, স্ট্রাগল করতে হবে। ধাক্কা খাইছো কেন? ধাক্কা খেয়ে এটা দাঁড়ায় যাও। এত বড় ধাক্কা খাওয়ার কোনো ইয়া নেই, এগুলো হচ্ছে সবগুলো ভুয়া, আমি এগুলো বিশ্বাস করি না। 13-14 টাকার কেমনে ধাক্কা খাই? সর্বোচ্চ 1 লাখ টাকা 2 লাখ টাকার ধাক্কা খাই। এটা হচ্ছে তোমার ফ্যামিলির সিদ্ধান্ত ভুল করছে, এটা আমি শুনছি একটু করে। এটা তোমার ফ্যামিলির সমস্যা, তুমি, এটা তোমার সমস্যা না। একটা সামান্য একটা বিষয়ের জন্য তুমি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে, এগুলো আমরা বিশ্বাস করি। 13-14 লাখ টাকার ধাক্কা মানে এটা হচ্ছে সবগুলো বোকামি। এত বড় টাকার কেমনে ধাক্কা খাই সামান্য একটা বিষয়ের জন্য? এগুলো তো সামান্য বিষয়, এগুলো আমি মনে করি সামান্য বিষয়। না না না, এটা ভুল করছে তোমার ফ্যামিলি, ভুল করছে, তুমি ভুল করো নাই, তোমার আব্বু ভুল করছে, তোমার বোন ভুল করছে, এগুলো তুমি করো নাই। এগুলো ইয়া করে লাভ নাই। এখন ধাক্কা ধাক্কা খেয়ে তো পাক্কা হইতে হবে, ঠিক আছে? হুম, ধাক্কা খেয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার ফ্যামিলি, তুমি তুমি এগুলা নিয়ে চিন্তা করবে কেন? তোমার ফ্যামিলি করছে, তুমি কেন তোমার উপর চাপা দিবে? তুমি এগুলো তো তোমার তোমার কোনো বিষয় না, এগুলো তো তোমার ফ্যামিলির বিষয়, তোমার বাবার বিষয়, তোমার বোনের বিষয়। না আমি জানি, আমি অনেকগুলো জানি। না আমি জানি, এগুলো বলে লাভ নেই। এখন তোমার কথা হচ্ছে তুমি কি করবা? তুমি তুমি নিজে ইনকাম করবা, নিজে টাকা পয়সা ইনকাম করে নিজে ল্যাপটপ নিবা। 2012 সালে যখন আমার দাখিল পরীক্ষা শেষ হয়েছে, দাখিল পরীক্ষা শেষ হওয়ার পর আমার ফ্যামিলি আমাকে বলছে যে তোমাকে কোনো রকম খরচাপাতি দিতে পারবো না, তোমার চিন্তা তুমি করো, তুমি চাকরি করো, তুমি পড়ালেখা করো, সেটা তোমার বিবেচনা তুমি করবা। একটা ফ্যামিলি কখন বলতে পারে এই কথাটা? যখন একটা ফ্যামিলির সম্পূর্ণ সামর্থ্যহীন হয়ে যাবে। আমাকে এই কথাটাই বলেছিল আমার মা বাবা। তখন আমি কি করছি, আমি চাকরিতে জয়েন করে ফেলছি। চাকরিতে জয়েন করার পর কয়েকটা চাকরি, 1 মাস 2 মাস থেকে আমার চাকরি তো ভালো লাগে না, একটা থেকে আরেকটাতে চলে যায়। এখন দিন শেষে যখন আমার রেজাল্ট আসলো 3 মাস পরে, আমি যে চাকরিতে ছিলাম আন্দরকিল্লা, ওখানে ওনারা বলতেছিল তোমার রেজাল্ট অনেক ভালো, তুমি দেখতেছি তোমার ভালো, তুমি পড়ালেখা করো, কেন তুমি চাকরি করো না? ওনারা আমাকে আর চাকরিতে রাখে নাই। তো এরপর থেকে আমি আবার শুরু করছি আমার একাডেমিক একটা চাকরি, তাও রাস্তার কোলে, অনেক কষ্টের মাধ্যমে এগুলো ইয়া করছি। তারপর পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে গেছি। তো পড়ালেখার পাশাপাশি আমি কম্পিউটারটা শিখে নিয়েছি। পাশাপাশি টিউশন করে করে আমি ল্যাপটপ নিয়েছি। টিউশন করে করে আমি ব্যবসা প্রতিষ্ঠান, টাউনের দোকানও নিয়েছিলাম, এখানেও আছে এটা। তারপর হচ্ছে ব্যবসা এইভাবে শুরু করছি, অথচ এখানে ফ্যামিলির 1 টাকাও নেই। এরপর থেকে আমি যখন আমার চাকরি শুরু হয়েছে তখন থেকে আমি ফ্যামিলিকেও সাপোর্ট দিয়েছি, যেহেতু আমার আব্বু অসুস্থ ছিল। তো এগুলা হচ্ছে নিজের চেষ্টা থাকতে হবে। তুমি যেগুলো বলছো এগুলো আমি বিশ্বাস করি না। ছেলেদের ক্ষেত্রে কোনো কিছুই বাধা আসে না, যখন ছেলেটি কি হয়, সাহসী হয়, উদ্যমী হয়, এগুলা কোনো বাধা আসবে না। না না না, এটা হওয়ার সম্ভাবনা নেই।
না, এটা তোমার উপর কোনো প্রেশার নাই। এখন আমি যতটুকু জানি এটা তোমার উপর কোনো প্রেশার নেই, সেটা হচ্ছে তো ওদের প্রেশার। তোমার কিসের প্রেশার? তোমার প্রেশার হবে যে যখন তুমি চাকরি করবা তখন তুমি ইয়ে করবা। এখন হচ্ছে তোমার স্বাধীন, এগুলো বলে লাভ নেই, এগুলো বলিও না। তুমি নিজে নিজে চেষ্টা করো, নিজে নিজে চেষ্টা করে ল্যাপটপ নিয়ে নাও। তোমার তোমার মতো থাকতে আমি অনেক কিছুই করছি, শুধু করছি না, অনেক কিছুই করছি। হুম হুম। ইভেন কি সকাল সে ফজরের নামাজ থেকে রাত 10টা পর্যন্ত টিউশন করাইছে, এরকম আছে আমার ইতিহাসে, এরকম আছে। শুধু ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার ফ্যামিলিতে আর কেউ ছিল না, আমার আব্বু অসুস্থ ছিল অনেক। ভাই ছিল না থাকার মতো আর কি। ভাই থাকলে, অনেকগুলো ভাই আছে না থাকার মতো। তা আমার জায়গায় যখন তোমাকে মনে করবো, তখন তোমাকে ওভাবে আমার মতো করে স্ট্রাগল করতে হবে ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য, এভাবে চিন্তা করতে হবে আর কি। এবং আমাদেরকে কেউ যে এমন একটা পরামর্শ দেবে তুমি এটা করো, তুমি এটা করিও না, এরকমও কেউ ছিল না। এগুলো সবগুলো হচ্ছে চিন্তা করে করে করতে হয় আর কি, আস্তে আস্তে। জীবনে অনেক ধাক্কা খাবা, অনেক সমস্যা হবে। আমাদেরও সমস্যা হয় না যেমন না, অনেক বেশি সমস্যা হয়েছে আমাদের বেলায়। তো সবগুলোকেই কাটিয়ে উঠতে হবে। সময় লাগে। না, এগুলা ঢোকানোর দরকার না, এগুলো তো ফ্যামিলিকে তুমি। না আমি, না 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 না, এটা হচ্ছে ভুল। ফ্যামিলি, আমার ভাই, আমার মা, আমার বাবা আমাকে অনেক কিছুই বলবে, সেটা আমাকে মেনে নিতে হবে। কিন্তু যখন আমার বাইরের কেউ আমাকে বলবে, বাইরের কেউ যখন আমাকে বলবে, আমার একটা চাচাতো ভাই, চাচাতো বোন, আমার একটা চাচা, আমার একটা খালা যখন আমাকে বলবে, তখন এটা আমার মাথায় আসবে। কেন এই কথাটা আমার আমার খালা আমাকে বলবে, যখন আমার মা বলবে, যখন আমার বাবা বলবে, যখন আমার ভাই বলবে, এটা আমি মাথায় আনতে পারবো। এটা হচ্ছে আমার তোমার সিদ্ধান্ত, তুমি এগুলো তো তোমার সিদ্ধান্ত না। তোমার সিদ্ধান্ত এগুলা নাকি তোমার মায়ের সিদ্ধান্ত, বাবার সিদ্ধান্ত, সেটা আমাকে বলো। যে সমস্যার কারণে তোমার একটা বিরাট একটা লস হয়েছে বলতো, এটা তো তোমার। তো তুমি যাবা, তুমি তো যাবা বলছো, তুমি তো যাবা বলছো, ঠিক আছে, তুমি যাবা বলছো, তার মানে কি তো এখানে 13 লাখ টাকা খরচ করতে হবে এরকম কোনো কথা আছে? এগুলো তো তোমার মায়ের বাবার সিদ্ধান্ত, ভুল ভুল সিদ্ধান্ত, এগুলো তুমি বলে লাভ কি? আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলতে আজকে, বেটার বেটার বেশি করতেছি। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা কি কি দেখলাম, ওই যে কেস, 5 ধরনের কেস, এগুলো তো আপনারা দেখেন নাই। 5 ধরনের কেসের মধ্যে 1 নম্বর হচ্ছে সেন্টেন্স কেস। কি কেস? সেন্টেন্স কেস। আমি দেখতেছি ওখানে ক্লিক করতেছি না, কিন্তু আমি ক্লিক করব না, আপনাদেরকে জিজ্ঞেস করার সময় কিন্তু ওখানে ক্লিক করতে হবে, ওখানে দেখে দেখে বলবে এরকম কোনো কথা নেই। আপনাকে আমি যা ক্লাস দিচ্ছি এগুলো ভালো করে আগে অবজারভেশন করতে হবে, এখানে কোনটা কোনটা আমাকে বলছে, এগুলো সবগুলো কিন্তু আপনাকে মুখস্থ আমাকে হাজিরাও দিতে হবে। তাহলে 5 ধরনের কেস কি কি বলেন? সেন্টেন্স কেস 1 নম্বর। সেন্টেন্স কেসের ধরন কিরকম? নাই। সেন্টেন্স কেসের ধরন হচ্ছে পুরা সেন্টেন্সের প্রথম লেটারটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। আচ্ছা আমি বলতেছি, সেন্টেন্স কেসের ধরন কিরকম? পুরা সেন্টেন্সের প্রথম লেটারটা বড় হাতের, বাকিগুলা ছোট হাতের। আরেকটা হচ্ছে লোয়ার কেস, আরেকটা হচ্ছে কি কেস? লোয়ার কেস মানে পুরা সেন্টেন্সের সবগুলো লেটার কিন্তু ছোট হাতের হবে, স্মল লেটার হবে, এটা হচ্ছে কি কেস? লোয়ার কেস। আরেকটা হচ্ছে আপার কেস। হ্যাঁ, প্রথমটা হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস মানে হচ্ছে পুরো সেন্টেন্সের প্রথম লেটারটা শুধু বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের। আরেকটা লোয়ার কেস মানে পুরো সেন্টেন্সের সবগুলো ছোট হাতের। আরেকটা হচ্ছে আপার কেস, পুরো সেন্টেন্সের সবগুলা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। তাহলে কয়টা গেল? 3টা। 1 নম্বর ধরন কিরকম? পুরো সেন্টেন্সের প্রথম লেটারটা বড় হাতের। লোয়ার কেস, এটার ধরন কিরকম? আপার কেস, বড় হাতের। আরেকটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটার ধরন কিরকম? না 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 না, এরকম না। পুরা সেন্টেন্সের যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের, প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটারটা
বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। এটার নাম হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আরেকটা হচ্ছে টুগল কেস। আরেকটা হচ্ছে কি কেস? এটার ধরন কিরকম? একটা সেন্টেন্স না তো, পুরো সেন্টেন্সের যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের প্রথম লেটারটা ছোট হাতের, বাকিগুলা বড় হাতের। বাকিগুলা এখন মাথায় আসছে? মাথায় আসছে এখন, নাকি আবার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে? আমার তো কিছু বোঝা আসতেছে না, আপনারা বলে এগুলা ক্লাসগুলো করছেন। নামগুলো দেখেন নাই নাকি? মনে পড়তেছে নাকি? আচ্ছা, এই যে এখানে আসলাম সেন্টেন্স কেস, কোনো পরিবর্তন আসে নাই। কেন আসে নাই? এটা আগে থেকে সেন্টেন্স কেস। এটারে সিলেক্ট করলাম, এখান থেকে আসলাম লোয়ার কেস, তার মানে সবগুলা কি ছোট হাতে? না 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 না, সবগুলা একেবারে নেতা থেকে কেতা পর্যন্ত সবগুলা কি ছোট হাতে। তারপর এটারে সিলেক্ট করেন, এখান থেকে আসেন আপার কেস, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা কি বড় হাতে। ঠিক আছে, তারপর এটা থেকে আসলাম, এখান থেকে গেলাম ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটার ধরন কিরকম? বড় হাতে। তারপর এটার আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, কাট হয়ে গেল না? কি হলো? কন্ট্রোল সি দিলে কি হয়? ও আচ্ছা, কপি হয়েছে না? আপনারা এটা বলেন না কেন যে এটা কপি? হ্যাঁ, আমি যে কাট বলে ফেললাম বলে। হুম, এটা বলতে হবে না নাকি আমি যেটা বলছি সেটাই রাইট? এরকম না, আমার মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়, এটাকে আপনাকে সঠিক করে দিতে হবে। তাহলে কন্ট্রোল বি দিলে কি হবে? পেস্ট হবে। কন্ট্রোল বি দিলাম, পেস্ট হয়ে গেল। তারপরে এটারে সিলেক্ট করলাম, এখান থেকে দিলাম ক্যাপিটাল টুগল কেস। টুগল কেস মানে হচ্ছে প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের, বাকিগুলা কি বাকিগুলা বড় হাতের। আচ্ছা, এখন বুঝছেন কয় ধরনের কেস? 5 ধরনের কেস। না পারলে দেখবেন, খবর আছে এগুলো। এরপর হচ্ছে এখানে হচ্ছে ফিল কালার এবং ফন্ট কালার। এগুলো কি বলেন তো? ফিল কালার, ফন্ট কালার কি? টেক্সট হাইলাইট কালার একটা আছে আর একটা ফন্ট কালার আছে, এগুলো কি বলেন? টেক্সট হাইলাইট কালার কি? অক্ষরগুলো কালার হবে। তারপর ফন্ট কালার মানে আপনারা এগুলো প্র্যাকটিস প্র্যাকটিস না করলে কেমনে হয় বলেন তো, আমার একটু বুঝান। টেক্সট হাইলাইট কালার কিরকম হবে? জায়গাটা কালার হবে। এই যে মাথায় আসতেছে একটু একটু, এগুলো নিয়ে চিন্তা করতে হবে, বুঝছেন? এই যে এটারে সিলেক্ট করলাম, এই যে টেক্সট হাইলাইট কালার, লেখার নিচে জায়গাটা কালার হয়। লেখার নিচে জায়গাটা কি হয়? কালার হয়। আর ফন্ট কালার মানে কি হবে? লেখাটা কালার হবে, লেখাটা কি হবে? কালার হবে। বুঝতে পারছেন এখন? আমি চাইলে একটা লেখাতে টেক্সট হাইলাইট কালারও দিতে পারি, আবার কিও দিতে পারি, ফন্ট কালারও দিতে পারি। কি দিতে পারি? ফন্ট কালারও দিতে পারি। তাহলে এটাতে আমরা টেক্সট হাইলাইট কালার দিয়েছি, আবার ফন্ট কালারও দিয়েছি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিংটা কি বলেন তো? ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আজকে আসে আমরা প্যারাগ্রাফে। প্যারাগ্রাফের মধ্যে প্রথমে আছে কি? প্রথমে আছে কি বলেন? প্যারাগ্রাফের মধ্যে বুলেটস। কি আছে? বুলেটস। বুলেটস মানে পয়েন্ট আকারে চলে আসা। যেমন কি আমরা এগুলার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে তীর চিহ্নটা আসেন, এখান থেকে একটা বুলেট দেন। কি দিলেন? বুলেট। এই যে এখান থেকে একটা দিলেন, এখান থেকে যেটা দেন ওইরকম স্টাইল হয়ে যাবে। প্রত্যেকটা লাইনের শুরুতে এরকম একটা স্টাইল চলে আসবে। যেমন কি দেখেন, আমাদের প্রত্যেকটা লাইনের শুরুতে একটা একটা কি চলে আসছে? পয়েন্ট আকারে চলে আসছে। কি আকারে আসছে? পয়েন্ট আকারে। এগুলোকে বলা হয় বুলেট। এগুলোকে বলা হয় কি? বুলেট। আবার মাঝে বুলেট না, বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে আমাদের কয় লাইন? 5 লাইন না? আমি লাস্টের লাইনে এসে একটা এন্টার দিলাম। এন্টার দিলে দেখেন অটোমেটিক একটা বুলেট আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমি এখানে লিখলাম, আবার যদি এন্টার দিই আবার কি আসবে? হ্যাঁ, আসবে। আপনি যতবারই এরকম এন্টার দিয়ে দিয়ে আসবেন, ততবারই আপনাকে কি করবে? নতুন নতুন বুলেট দিবে। বুঝতে পারছেন? যতবারই এন্টার দিবেন ততবারই আপনাকে কি দিবে? বুলেট দিবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আমার তো বুলেট আর প্রয়োজন নাই, এত বুলেট দিয়ে কি করব? এখন এরপর আমার আর কি নাই? বুলেটের প্রয়োজন নেই। তখন কি করবেন?
তখন আবার এন্টার দেন, এন্টার দিলে তো চলে আসছে। এখন কি করা যায়, আবার এন্টার দেন, আবার কি দেন, enter দেন। একটা এন্টার দিয়ে যখন আসছে আবার এন্টার দিলে কি হবে, চলে যাবে। বুঝতে পারছেন, কি বলছেন বলেন। হুম, এটা দুবার ক্লিক করলে চলে যাবে। ঠিক আছে, বুঝছেন এখন। আচ্ছা, এরপরে দেখেন তাহলে এখানে আমরা ইয়া ছাড়া বুলেট ছাড়া লিখতে পারতেছি। তারপরে এগুলো যদি মুছে দিতে চাই, সিলেক্ট করে কিবোর্ড থেকে কি ব্যাক স্পেস দিলে কি হবে, মুছে যাবে, মুছে যাবে। আচ্ছা, তাহলে বুলেটেড পয়েন্ট চেঞ্জ করতে চাইলে এই যে সিলেক্ট করেন, এখান থেকে আরেকটা দেন, তাহলে আরেকটা বুলেটেড পয়েন্ট হয়ে গেল। বুঝতে পারছেন। আচ্ছা, যদি আপনার এটা প্রয়োজন না হয় জাস্ট এখানে ক্লিক করে ব্যাক স্পেস দেন, তাহলে এটা বুলেটেড পয়েন্টটা চলে গেল। আপনার এটা প্রয়োজন নাই, এটাতে ক্লিক করে ব্যাক স্পেস দেন, চলে গেল। এভাবে করে বুলেটেড পয়েন্ট চলে যেতে পারবে। তারপরে সিলেক্ট করলাম, প্রয়োজনে যদি সবগুলো একটা তো বুলেটেড পয়েন্ট প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে কি করে দিবেন, নান রুটি খাওয়াই দিবেন। কি খাওয়াই দিবেন, নান রুটি খাওয়াই দিবেন। পারবেন না, টাকা নাই মনে হয়, পারবেন। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে নাম্বারিং। এরপর হচ্ছে কি করা, নাম্বারিং করা, অর্থাৎ আমাদের সিরিয়ালিং, সিরিয়াল করা। যেমন দেখি 1 2 3 4 5 এভাবে আসলো। এই যে এটা হচ্ছে ডট দিয়ে আসছে, এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে আসছে, এটা হচ্ছে কি দিয়ে আসছে, এটা কি দিয়ে আসছে, রোমান সংখ্যা দিয়ে আসছে। কি সংখ্যা, রোমান সংখ্যা। এগুলো হচ্ছে এবিসিডি বড় হাতের, এগুলো হচ্ছে ছোট হাতের ব্র্যাকেট, ছোট হাতের ডট। এগুলো হচ্ছে রোমান সংখ্যা কি, ছোট হাতের। বুঝতে পারছেন এখন। আচ্ছা, মনে করেন আপনি 1 2 3 দিয়ে দেন, তাহলে এভাবে কি করা যায়, নাম্বারিং করা যায়। এরপর হচ্ছে আপনি এখানে লাস্ট যে এখানে এসে এন্টার দেন, অটোমেটিক আপনার সিরিয়ালটা আসবে, অটোমেটিক সিরিয়ালটা আসবে। এরকম যত হাজারে লিখেন না কেন আপনার কি আসবে, অটোমেটিক সিরিয়াল আসবে। আর যদি প্রয়োজন না হয় কি করবেন, ডাবল এন্টার, ডাবল কি এন্টার দিলে চলে যাবে। এখন তো বুঝতে পারছেন নাকি বোঝেন নাই। তারপর এটারে সিলেক্ট করেন, এখান থেকে কি করে দেন, নান করে দিলে নাম্বারিং গুলো চলে যাবে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে মাল্টি লেভেল নাম্বারিং। আরেকটা কি, মাল্টি লেভেল নাম্বারিং, সেটা সাধারণত এখানে প্রয়োজন হয় না। তারপরেও দেখেন এই যে এখানে আসেন, একটা মাল্টি লেভেল দেন, এটা দেন, দেখেন আর্টিকেল 1 2 3 4 এবার ওখানে একটা কি আসলো, মাল্টি লেভেল আসলো। তারপরে এখানে আসেন, এটা দেন, এটা 1 2 3 হিসাবে আসলো। এখানে এগুলো প্রয়োজন হয় না, তারপরে আপনারা দেখতে পারেন, নান করে দিলে চলে যাবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে মাল্টি লেভেল। এরপর হচ্ছে ইনডেন্ট করা। ইনডেন্ট মানে কি জানেন, বৃদ্ধি করা, ডানে বামে বৃদ্ধি করা, ডানে বামে বৃদ্ধি করা, উপরে নিচে না। ইনডেন্ট মানে হচ্ছে ডানে লেফট এন্ড রাইটে, লেফট এন্ড রাইটে। যেমন কি আমরা এগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা ডিক্রিজ আছে, এটা হচ্ছে ডিক্রিজ, আর এটা হচ্ছে ইনক্রিজ। ডিক্রিজ মানে কি করা, কমানো, আর ইনক্রিজ মানে বৃদ্ধি করা। তা আমরা এখানে ইনডেন্ট বাড়াবো নাকি কমাবো, এগুলো সিলেক্ট করে আমরা দেখেন এখান থেকে ইনডেন্ট ইনক্রিজ করতেছি, তাহলে দেখেন সবগুলো ডানে চলে যাচ্ছে, যাচ্ছে নি। হ্যাঁ, আপনি যদি ডিক্রিজ করেন তাহলে দেখবেন কমে যাচ্ছে। দেখছেন, তাহলে এটা হচ্ছে ইনক্রিজ করা এবং ডিক্রিজ করা। কি করা, কি ইনক্রিজ এবং ডিক্রিজ, ইনডেন্ট। ক্লিয়ার, এই যে এটা, এটা হচ্ছে ইনক্রিজ, এখানে যাবেন আপনি ইনক্রিজ ইনডেন্ট, এই যে বাড়তেছে। আর এটা হচ্ছে ডিক্রিজ, এটা কমে যাচ্ছে। এরপর হচ্ছে লেফট টু রাইট একটা অপশন আছে, আর একটা রাইট টু লেফট আছে। লেফট টু রাইট কখন হয়, ডানে গেলে হয়। লেফট টু রাইট কখন হয়, যখন আমরা ইংলিশ বাংলা এসব ল্যাঙ্গুয়েজ গুলো লিখবো তখন আমাদের লিখতে হয় লেফট টু রাইট, বাম থেকে ডানে লিখে যেতে হয়, বাম থেকে ডানে। আর অ্যারাবিক লিখতে হলে ডান থেকে বামে। অ্যারাবিক লিখতে হলে কোন দিক থেকে কোন দিকে, হ্যাঁ বুঝতেছে, বুঝতেছে, হ্যাঁ এখন বুঝতেছে। যেমন কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কোন দিক থেকে লিখো, বাম দিক থেকে লিখো, ডান দিক থেকে। তাহলে সেই ক্ষেত্রে অ্যারাবিক লিখতে হলে আমাদের কি করতে হয়, রাইট টু লেফট। রাইট টু লেফট হচ্ছে এর পরেরটা, এই যে এটা হচ্ছে কি রাইট টু লেফট, আর এটা হচ্ছে লেফট টু রাইট। মনে থাকবে নি, হ্যাঁ কতক্ষণ থাকবে, কতক্ষণ থাকবে মনে, লাইফ টাইম, লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে দিবেন। কি করবেন, লাইফ টাইম ওয়ারেন্টি।
মনে না রাখলে কিন্তু খবর আছে, কিন্তু আমি খুব মারাত্মক মাইট দিয়ে দিই, বকা দিয়ে দিই। হাসি হাসি অনেক সময় বকা খেয়ে ফেলবেন। হাসতেছে কিন্তু কাচ্ছেন বকা। এটা কিন্তু খুব মারাত্মক, লজ্জা বেশি লাগে না এটা? হুম, সে না বলে যায় না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দেখেন এগুলার কাজ নাই কিন্তু। এরপর দেখেন লেফট সেন্টার রাইট। লেফট মানে কি? বামে যাওয়া। কাজ নাই এখানে, শর্ট, তারপর হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা, কিল্লে দিছে কি জানি, তবে এগুলো আমরা প্রফেশনালি ইউজ করতে পারি না আর কি, হয়তো কোনো কাজ আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লেফট টু রাইট, না লেফট সেন্টার রাইট। লেফট মানে কোন দিকে? বামে না? হ্যাঁ, লেফট মানে কি বামে? ডানে। মানে এমন ভাবে প্রশ্ন করতেছে, এটা কনফিউশন একটা প্রশ্ন না? কেমনে হয় এগুলার নিয়ে কইতাম, আমি বুঝতেছি না। লেফট মানে মনে হয় ডানে। লেফট মানে কোন দিকে? ডানে না? আচ্ছা, বামে। এই যে এটারে সিলেক্ট করলাম, এখন আমাদের লেফট আছে, এখন আমাদের কি আছে? লেফট আছে। আর এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে কি? রাইট। এই যে পাশে চলে আসছে, ডানে চলে আসছে না এখন? হ্যাঁ। আচ্ছা, এটা দিলে লেফটে যাবে, এটা দিলে রাইটে, ডানে চলে যাবে। আর এটা দিলে কোথায় যাবে? সেন্টার। কোথায় যাবে? সেন্টারে যাবে। তাহলে আমরা লেফট, সেন্টার, রাইট, এগুলাকে বলা হয় অ্যালাইনমেন্ট। এগুলার বলা হয় কি? অ্যালাইনমেন্ট। মানে ডানে বামে মাঝখানে নিয়ে যাওয়াকে কি বলা হয়? অ্যালাইনমেন্ট বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? শুধু ফারজানা বলেন, পিচ্ছি করে বলেন কেন, বড় করে বলবেন। আচ্ছা, লেফটের শর্টকাট কমান্ড কি হতে পারে হামিদা? হ্যাঁ, এল হয় না? কেন এল হয় রায়হান? লেফটের প্রথম লেটার, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর রাইটের কি হবে? কন্ট্রোল আর দিলে রাইটে যাবে, কেন? রাইটের প্রথম লেটারও আর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপর হচ্ছে সেন্টার। এরপর হচ্ছে কি? সেন্টার। সেন্টারের শর্টকাট কমান্ড কি হবে? ই কেন হবে? এখানে তো সি হওয়া দরকার। কেন কাজ করবে? সি এর কি প্রতিবেশী ই? সি দিয়ে কাজ চলে গেছে, মানে সিটা বুকিং। সিটা কি? বুকিং, তারা আর পাওয়া যাবে না। সিটা কপির জন্য কি হয়ে গেছে? বুকিং হয়ে গেছে। এখন বিকল্প কাউরে চিন্তা করেন, কারে চিন্তা করবেন? ই কে। কেন ই কে চিন্তা করবেন? অবসর আছে সেজন্য না। সেন্টার দেখেন, সেন্টার বান করেন, সি ই এন আছে, সি ই এন আছে। তাহলে সিটে যেহেতু চলে গেছে, বড় ভাই যেহেতু চলে গেছে, এখন কারে এর ছোট ভাইটা কি করবে? দায়িত্ব পালন করবে আর কি। যেমন কি রায়হানের বড় ভাই যদি বিদেশ চলে যায়, এর ছোট ভাইটা তোমার বিয়ে শাদীর দায়িত্ব সবগুলো পালন করবে না? করবে? করবে না? না, এ হচ্ছে কথা। তাহলে কন্ট্রোল ই দিয়ে কি হয়? সেন্টার। কন্ট্রোল ই দিলাম, সেন্টার হয় কিনা দেখি। হয়ে গেছে না? কন্ট্রোল আর দিলে বামে চলে যায় না? ডানে যায়। কন্ট্রোল এল দিলে বামে চলে যায়। এ হচ্ছে বিষয় আর কি। এরপর হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই এর কাজ কি বলেন তো? কি বলেন? জাস্টিফাই এর কাজ কি? ফারজানা তো ক্লাস করছে। ও ফারজানা, ক্লাস করছো না? কি করছো? কি কি ক্লাস করছো বলো, জাস্টিফাই এর কাজ কি? আচ্ছা দেখেন, জাস্টিফাই কিরকম জাস্টিফাই করতে হয়, মানে এই যে আমরা অনেক সময় ফুলের বাগান করি না? ফুলের বাগান করি না, এখানে অনেকগুলো যদি মাথা লম্বা হয়ে যায়, কাঁচি দিয়ে খাট কেটে ফেলি না? মানে সুন্দর করে সাজাই রেখে, সাজাই করে, এটাকে বলা হয় জাস্টিফাই। এটাকে বলা হয় কি? জাস্টিফাই। মানে যাদের মাথা একটু লম্বা হয়ে যাবে, তারা কাট করে কেটে ফেলবে। এটা হচ্ছে কি? এখানে কাটাকাটি করবে না, এখানে হচ্ছে সুন্দর করে মিলাই দিবে। ঠিক আছে? তো ঠিকঠাক ঠিকঠাক তো হবে না। যেমন কি আমরা এখানে দেখেন, লেফটে দেখেন সবগুলা কিন্তু সমান। লেফটে কি? সবগুলা কিন্তু সমান, কিন্তু ডান পাশে গিয়ে সবগুলা কি সমান হয়েছে? কুইকটা কিন্তু একেবারে লাইনের এই পাশে চলে আসছে, কিন্তু ব্রাউনটা আসতে পারে নাই, ফক্সটা আসতে পারে নাই, তারপর হচ্ছে জাম্পস এটাও আসতে পারে নাই। বুঝতে পারছেন? এই যে লাইনের এখানে কিছু কি আছে? গ্যাপ আছে। তো গ্যাপ গুলো পূরণ করবে হচ্ছে জাস্টিফাই এ। হ্যাঁ, আসতেছে নাকি ঘুম আসতেছে কোনটা?
কি খাবেন? চকলেট খাবেন? তা হ্যাঁ কেন আসে? মানে নেকাফের মধ্যে কেমনে দেখে সে চিন্তা করতেছে। ও তো নেকাপ করে ফেলছে, কেমনে দেখে? আর আনেন না, হ্যাঁ, আর আনলে মার খাবেন। হুম, ওরা যায় না না? আচ্ছা। আচ্ছা, তাহলে এখন জাস্টিফাই কিভাবে করি? সিলেক্ট করলাম, তারপরে এখানে আসলাম, এই যে জাস্টিফাই, জাস্টিফাই। এখন দেখেন লেফটে যেমন সবগুলো সমান হয়েছে, ডান পাশে কি রাইটে সবগুলো কি হয়ে গেছে? আপনার যে কোনো একটা প্যারাগ্রাফ বা যে কোনো একটা চিঠিপত্র দেখার সময় আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এখানে জাস্টিফাই করা দরকার। না হলে লেফটের গুলো সমান হয়েছে, রাইটের গুলো সমান না হলে আপনার লেটারটাও কি হবে না, অ্যাকসেপ্ট হবে না, এটাও হবে না। সেজন্য এখানে জাস্টিফাইটা ইম্পর্টেন্ট। জাস্টিফাই শর্টকাট কমান্ড কি হতে পারে? কন্ট্রোল জে হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে লাইন স্পেসিং। কি স্পেসিং? লাইন স্পেসিং মানে হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। এই যে উপরে একটা লাইন, এরপর আরেকটা লাইন, এরপর আরেকটা লাইন, ঠিক আছে? একটা লাইন থেকে আরেকটা লাইন দূরত্ব বর্তমানে কত আছে আমি এটা সিলেক্ট করলাম, লাইন স্পেসিং এ আসলাম, 1.15 দেখা যাচ্ছে এখন। ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ, অর্থাৎ নরমাল। যদি এর চেয়ে কম করতে চাই তাহলে এই যে 1.0 করে দেন, তাহলে আরেকটু চেপে গেল না লাইনগুলা? আর যদি আপনি এখানে আসেন 2.0 করে দেন, এখানে আরেকটু বেড়ে গেল না? এটা 2.0 মানে লাইন স্পেসিংটা বাড়ছে। আরো বাড়াতে চাইলে আপনি 2.5, 3.0 করে দেন, আরো বেড়ে যাচ্ছে। তার মানে এগুলো হচ্ছে কি লাইন স্পেসিং। আপনি কমাতে চাইলে এই যে কমাই দেন, 1.5 করে দেন, 1.15 করে দেন, 1.0 করে দেন, তাহলে এগুলো হচ্ছে কি লাইন স্পেসিং বাড়ে এবং কমে। পারবেন নি? লাইন স্পেসিং মানে কি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু সেটা চিন্তা করা। পারবেন তো এখন, নাকি পারবেন না? কে কে পারবেন না হাত তোলেন তো। সবাই পারবেন? গুড। এন্টার দিয়ে দিন, নিচে চলে আসতেছে। আসবে না তো, আসতে হবে তো। মানে ওখানে গিয়ে ধাক্কা দিয়ে দিয়ে বের করে দেবো, নিচে নামা দেবো আর কি, বুঝছেন? এটা হচ্ছে এন্টার মানে কি, এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করলাম, এন্টার দিলাম। যেমন কি আমি এখানে এটা, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে জাস্টিফাই। কি পাই? জাস্টিফাই। এটা হচ্ছে লাইন স্পেসিং। এখন একটা মজার বিষয় দেখেন, এখন একটা কিসের বিষয় দেখেন, মজার বিষয় কিসের বিষয়? শেডিং। শেডের তো কি বলেন তো? শেডের তো কি বলেন? হুম, শেডের তো কি ছায়া। শেডের তো কি ছায়া, আর জানা পড়ালেখা, পড়ালেখা কম করো তো, আর জানা শেডের তো কি শেড, শেড স্পেসিং না? শেডের তো কি পারা না কিল্লাই ছায়া। শিওর এটা? ওভার শিওর? কেমন জানা নাই? এটা জানা না কিল্লাই? শেডের তো কি ছায়া, শেডের তো কি ছায়া। শেডিং, শেড থেকে কি শেডিং, শেডিং এটা কি শেড থেকে শেডিং হলো, তার মানে এটা এই কি হলো, কোন টেন্স হলো? আইএনজি যুক্ত হয়ে কি হলো, কন্টিনিউয়াস হয়ে গেল না? কি হয়ে গেল? কন্টিনিউয়াস হয়ে গেল। তুমি তো এগুলো জানবে, তোমার ভাই ইংলিশ নিয়ে পড়ে, তোমাকে এগুলো পড়তে হবে ভালো করে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন আমরা এই যে এটা সিলেক্ট করলাম এই লেন্টারে, আমরা এখান থেকে একটা টেক্সট হাইলাইট কালার দিই, তাহলে দেখা যাচ্ছে আমার কালার হয়েছে কতটুকু, যতটুকু লেখা আছে ততটুকু, যতটুকু লেখা আছে ততটুকু। আমি এটারে সিলেক্ট করলাম, এখান থেকে একটা শেডিং দিয়ে দেখি। এখানে দেখেন আমার যতটুকু লেখা আছে ততটুকু সে চিন্তা করে নাই, সে চিন্তা করছে পুরা লাইনটাই কালার, সে চিন্তা করছে কি পুরা লাইনটাই কালার। আপনি শেডিং থেকে করলে পুরা লাইনটাই কালার করতে পারবেন, আর যদি টেক্সট হাইলাইট কালার থেকে করেন তাহলে দেখবেন কি শুধু লেখাটাই, লেখা যতটুকু আছে ততটুকু। যেমন কি এটারে আপনি সিলেক্ট করেন, এখান থেকে একটা শেডিং কালার দেন, দেখেন পুরা লাইনটাই কালার হয়ে যাচ্ছে না? আচ্ছা, এভাবে করে তাহলে আপনি শেডিং কালার করতে পারবেন, করতে পারবেন নাকি পারবেন না? ঠিক আছে ইনশাআল্লাহ।
এরপর হচ্ছে আমাদের বর্ডার। এরপর হচ্ছে কি আমাদের কি বর্ডার, আমাদের দেশের বর্ডার আছে না, আছে। আচ্ছা দেখেন, আমরা এই যে এগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে বর্ডারে গিয়ে অল বর্ডার করে দিলাম, তাহলে দেখেন আমাদের লেখার চারপাশে কি কি চলে আসছে, একটা একটা বর্ডার চলে আসছে, বুঝতে পারছেন। আর যদি আপনি সিলেক্ট করে কি করেন, অল সিলেক্ট, আমি কিবোর্ড থেকে কিভাবে করি, সবগুলো সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কি দিতে হয়, কন্ট্রোল এ, সবগুলো সিলেক্ট করার জন্য কন্ট্রোল কি দিতে হয়, এ। এ দিলে কি সবগুলো সিলেক্ট হয়ে যাবে রায়হান? তুমি কিছু পারো না খেলে এরকম হা করে বসে থাকলে হবে? আই উইল গিভ পানিশমেন্ট। বলেন, ফারজানা বলেন, কিবোর্ড থেকে সবগুলো সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কি দিতে হয়, কন্ট্রোল আই দিতে হয়। কন্ট্রোল আই দিয়ে কি বোঝায়, অল সিলেক্ট, এ দিয়ে কি বোঝায়, অল সিলেক্ট। এরকম কেমনে হয়, সবগুলো বুঝতে হবে তো, ইউ হ্যাভ টু কি বুঝতে হবে, না বুঝলে, না বুঝলে কি পানিশমেন্ট। গুড, যেটা বুঝতেছে সেটা একটা কথা। আচ্ছা, তাহলে আমরা দেখেন সবগুলো সিলেক্ট করছি কি দিয়ে, কন্ট্রোল বি দিয়ে না, এ দিয়ে সবগুলো সিলেক্ট করছে। তারপর দেখেন নো বর্ডার করলে একটা বর্ডারও নেই। আপনি এখান থেকে আসেন, আউটসাইড বর্ডার, শুধু চারপাশে বর্ডার, শুধু চারপাশে বর্ডার, এরকম করে এখানে বর্ডার গুলো দেখবেন, বুঝছেন। আমি আর দেখাচ্ছি না বর্ডারের বিষয়গুলো, অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটা। এরপরে হচ্ছে স্টাইল, স্টাইলের কাজ দেখছেন আপনারা, এই যে এটা, এটা তো বলে ফেলছি, শেডিং। মা, এই যে আমরা কালার টালার দেখাইছি না, কালার, তুমি কোন জায়গাতে আছো? রায়হান, তোর নামের অর্থ কি, নামের অর্থ কি, রায়হান অর্থ কি, বাগান, হ্যাঁ, কিসের বাগান এটা, খেজুর বাগান, হুম, কি বলে, রায়হান উদ্দিন না, ওর রায়হান, এখানে রটা ফুর হবে নাকি বারিক হবে, ফুর হবে, তাহলে রায়হান বলে যেটা ভুল না, ঠিকই ভুল, রায়হান বলতে হয়। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা স্টাইলে যাই, এখানে কয়েক ধরনের স্টাইল আছে, আপনারা চাইলে স্টাইলগুলো ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফন্টের বিভিন্ন ধরনের স্টাইল হয় আর কি, এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। এরপর হচ্ছে ফাইন্ড, ফাইন্ডের তো কি করা, খোঁজা, কি খুঁজবেন, কোন একটা ওয়ার্ডকে খোঁজা, কোন একটা ওয়ার্ডকে খোঁজা, ফাইন্ডার তো কি করা, হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই সিম্পল। কেমন হচ্ছে সমান, এটা আলহামদুলিল্লাহ বইয়া। তাহলে ফাইন্ড, ফাইন্ডের তো কি করা, খোঁজা, কারে খুঁজবেন এখানে, ফাইন্ড হোয়াট, চেঞ্জ স্টাইল, আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের স্টাইলগুলো দেখতে পারেন, এই যে স্টাইলগুলো আর কি, অর্থাৎ এগুলো তেমন একটা ইউজ হয় না, এগুলো স্টাইলগুলো চাইলে আমরা ফন্ট স্টাইল করা, কালার স্টাইলগুলো আমরা চাইলে পারি, এখানে কিছু রেডিমেড দেওয়া আছে আর কি। আচ্ছা, আমরা ফাইন্ডে যাচ্ছি, ফাইন্ডে যাওয়ার পরে বলতেছে ফাইন্ড হোয়াট, ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজেন, আপনি কি খুঁজেন, যেমন কি আমরা কি খুঁজি, মনে করেন আমরা ফক্স খুঁজি, কি খুঁজি, ফক্স, এফ ও এক্স, ফক্স, ফক্স লিখে যখন আমরা ফাইন্ড নেক্সট দিব, তখন একটা একটা ফক্স আমাদেরকে কি করবে, খুঁজে দিবে, যেমন কি আমাদের মাউস পয়েন্টার ছিল কোথায়, এই যে লাস্টের দিকে, এখানে মাউস পয়েন্টার রেখে আপনি একটা একটা খুঁজেন, দেখেন প্রথম ফক্সটা খুঁজে দিল, আবার ফাইন্ড নেক্সট দ্বিতীয় ফক্সটা, এরকম যতগুলো ফক্স আছে সবগুলা খুঁজে দিবে, যেমন নাকি আপনি খুঁজতেছেন লেজি, লেজি খুঁজে দিবে, এল এ জেড ওয়াই, লেজি। তাহলে শুরুতে ক্লিক করেন, প্রথম থেকে লেজিগুলো আপনাকে কি করবে, খুঁজে দিবে, দেখেন, দেখতেছেন। এরকম আপনার মনে করেন 10 পেজ, 20 পেজ, 30 পেজ আছে, এখান থেকে একটা শব্দ খুঁজতে হচ্ছে, তখন কিন্তু এই ফাইন্ডটা কি হয়, প্রয়োজন হয়, বুঝতে পারছেন। এটা হচ্ছে ফাইন্ড, এটা হচ্ছে কি ফাইন্ড মানে খোঁজা, কোন একটা শব্দকে খোঁজা। আরেকটা হচ্ছে রিপ্লেস, রিপ্লেস মানে কি, গুড, একজনের পরিবর্তে আরেকজনকে বসানো, একটি ওয়ার্ডের পরিবর্তে আরেকটি ওয়ার্ডকে
বসানো, ঠিক আছে? তাহলে সেটাকে বলা হয় কি রিপ্লেস। রিপ্লেস কাকে বলা হয়? একটির পরিবর্তে অন্যটি বসানো, এটাকে বলা হয় রিপ্লেস। যেমন কি এখানে ফক্সের পরিবর্তে আমরা কি বসাতে পারি? ক্যাট বসাতে পারি। লেজির পরিবর্তে ফাস্ট বসাতে পারি। ডগের পরিবর্তে কি বসাতে পারি? ক্যাট বসাতে পারি, এরকম। ঠিক আছে, একটির পরিবর্তে আরেকটা বসানো, সেটাকে বলা হয় কি রিপ্লেস। এরকম অনেক সময় এরকম গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা রিপ্লেস দিয়ে করতে পারি, বুঝছেন? একসাথে ওইটা রিডিং হাইলাইটস। আচ্ছা, ফাইন্ড, মনে করেন লেজি। লেজি এটা যদি আমরা ফাইন্ড নেক্সট করি একটা একটা করে খুঁজে নিব, আর যদি আমরা এখানে রিডিং হাইলাইট হাইলাইট অল করে দিই তাহলে সবগুলো কি একসাথে দেখা যাবে। আর যদি আমরা এখান থেকে ক্লিয়ার হাইলাইটিং করি তাহলে একটাও থাকবে না, সবগুলো চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে রিপ্লেস। যেমন কি আমরা রিপ্লেস, এখান থেকে আমরা কি রিপ্লেস করব? যেমন কি আমরা যতগুলো ফক্স আছে সবগুলোরে কি করে দিব? ক্যাট করে দিব। তাহলে ফাইন্ড হোয়াট, ফাইন্ড হোয়াট আমরা কি দিতে পারি? ফক্স দিতে পারি। রিপ্লেস উইথ, রিপ্লেস উইথে কি দিতে পারি? ক্যাট, সিএটি ক্যাট। ক্যাট লিখে আমরা কি করে দিলাম? রিপ্লেস অল। ওকে, এখন দেখেন এক নিমিষেই কিন্তু সবগুলো ফক্স কি হয়ে গেছে? ক্যাট হয়ে গেছে। এটা হচ্ছে জাদু, এটা হচ্ছে কি জাদু। এটা সবাইকে বলতে পারবো। কি বলো তুমি, যতগুলো ফক্স আছে সবগুলোকে আমি ক্যাট করতে পারি, তুমি পারো না। এটা যে কোন ফক্সটা ক্যাট করতেছে সেটা তো সে বুঝবে না। আচ্ছা, তাহলে ফক্সকে ক্যাট করা বা যে কোনো একটা শব্দকে একটার পরিবর্তে আরেকজনকে বসানো, আরেকটা শব্দকে বসানোকে কি বলা হয়? রিপ্লেস বলা হয়। আরেকটা হচ্ছে গো টু আছে, কি টু? গো টু। গো টু দিয়ে আপনি যেখানে ইচ্ছা চলে যেতে পারবেন। গো টু দিয়ে কি করতে পারবেন? যেমন কি আপনার চীন যেতে ইচ্ছা আছে, যেতে পারবেন এখান থেকে, গো টু দিয়ে যেতে পারবেন। মনে করেন আপনার জাপান যেতে ইচ্ছা হচ্ছে, যেতে পারবেন? হ্যাঁ পারবেন। কি দিয়ে? সালাম আলাইকুম, ভালো আছেন ভাই? হ্যাঁ আসে, অফিসে আসে না। জি 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 জি। হুম হুম হুম। আচ্ছা 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 আচ্ছা। না 10 মিনিট নয়, সময় লাগবে। আচ্ছা ইনশাল্লাহ, আমি চাই না সম্ভব হলে একশো আর কি। জি জি জি, আজ একটু ব্যস্ততা আছে তো, প্রয়োজন আমি ক্লাস শেষ করে দিই। যেন বিকালে প্রয়োজন অনায়েন নি, অনার পরে দিন বই, সমস্যা নেই। আচ্ছা, সালাম। আচ্ছা, তাহলে গো টু, গো টু দিয়ে কি বোঝায়? আমি যত নম্বর পেজে চলে যেতে চাচ্ছি অত নম্বর পেজটা জাস্ট দিয়ে দিলাম। মনে করেন আমার 40 নম্বর পেজে যেতে চাচ্ছি, 40। তারপরে গো টু দেন আমাকে 40 নম্বর পেজের সাথে সাথে নিয়ে যাবে। এটা হচ্ছে অ্যাজ লাইক এস লিফট। অ্যাজ লাইক এস কি লিফট। মনে করেন আপনি লিফটে উঠে যদি আপনি 9 তলায় ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি কোথায় নিয়ে যাবে? 9 তলায় নিয়ে যাবে, ঠিক আছে? এরকম গোটো মানে হচ্ছে আপনার মনে করেন এখানে অনেকগুলো পেজ আছে, এখন আপনার 80 নম্বর পেজ চলে যেতে ইচ্ছে করতেছে, এখন যদি মাউস স্ক্রল করে 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 যেতে হয় তাহলে হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু সেই জিনিসটা আমরা এক ক্লিকে করে ফেলতে পারি। রিপ্লেসের পাশে একটা কি আছে? গুটু আছে, গুটুতে গিয়ে। ক্লিয়ার কিনা? তো আপনাকে যে বলছিলাম চীন জাপান এগুলা কেমনে যাবে? এগুলো কি অবস্থা না? এক ক্লিকে চলে যাওয়া যাবে। মনে করেন আপনার 40 নম্বর পেজে কি আছে? চীনের কতগুলো তথ্য আছে, মানে চীনের তথ্য আছে, তাহলে আপনি 40 নম্বর পেজে গেলে চীনে চলে যেতে পারবেন। মনে করেন 30 নম্বর পেজে জাপানের কিছু তথ্য আছে, এখন 30 নম্বর পেজে গেলে কোথায় চলে যাবেন? আমি কি মিথ্যা কথা বলছি নি? সত্যি কথাই বলছি। ঠিক আছে, তাহলে আপনারা এগুলো আজকে আরো ভালো করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান কি? সিলেক্টেড আছে না? এটা হচ্ছে আপনি সিলেক্ট গিয়ে অল সিলেক্ট, তার মানে সবগুলো সিলেক্ট হয়। এখানে আর কাজ নাই, বুঝছেন? অবজেক্ট মানে হচ্ছে যে কোনো একটা কি কি ফাইলকে বা ছবিকে সিলেক্ট করা। এই সিলেক্টগুলো আমরা কিভাবে করতে পারি?
এই সিলেক্টগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে বা মাউস দিয়ে করতে পারি, এগুলোর তেমন একটা প্রয়োজন হয় না। এগুলো আসতেছে আসতেছে, ছবির কাজ আসতেছে, আস্তে আস্তে আসে, আসবে এগুলো। তুমি চিন্তা করিও না, তুমি শুধু নিয়মিত ক্লাস করবা, বুঝছো? সারাদিন কেমনে থাকবে, বাদ কোথায় দিয়ে কিভাবে দিবে তোমার? আর তোমার তোমার মাহফিলে তো দাওয়াত দাও নাই, কই দিছো? চিঠি দিয়ে দিতে হবে না?